এই পুরাটাকে, রেড কালার পুরাটাকে বলা হয় কমান্ড গ্রুপ অথবা সেকশন। ঠিক আছে, এই যে ক্লিপবোর্ড একটা গ্রুপ, ফ্রন্ট একটা গ্রুপ, অ্যালাইনমেন্ট একটা গ্রুপ, এই যে নাম্বার এরকম একটা গ্রুপ। তাহলে এগুলোকে বলা হয় গ্রুপ, কমান্ডের গ্রুপ। মাঝখান ভিতরে গুলিকে কমান্ড অথবা অ্যাকশন বাটন। আর এই পুরো গ্রুপটাকে বলা হয় কমান্ড গ্রুপ অথবা সেকশন। এই পুরাটাকে বলা হয় রিবন। এতে ঠিক আছে, এই রেড কালার পুরাটাকে বলা হচ্ছে রিবন। আবার এই রিবন স্ট্যাপ, এগুলাকে এক একটাকে রিবন স্ট্যাপ, পুরাটাকে বলে আবার রিবন। তাহলে এই পুরাটা হচ্ছে রিবন। এটা হচ্ছে নেম বক্স। এটা নেম বক্স নেক্সট A1। কেন A1? দেখেন এটা অ্যাক্টিভ সেল। এ হচ্ছে কলাম, ABCD দিয়ে কলাম হেড থাকে, আর 1 2 3 দিয়ে রো হেড থাকে। আর যে কোনো সেলকে ধরলে এক্সেল 2 ডাইমেনশনাল ওয়ার্কশিট কলাম এবং রো, ওই অনুসারে এই সেলটা A এবং 1 এই দুইটার মাঝখানে, যার কারণে এটার নেম বক্স হচ্ছে A1। আর এই সেলে যাই লিখবেন সেটা ফর্মুলা বারে দেখাবে। ঠিক আছে, এই যে এটাকে বলা হয় ফর্মুলা বার। এই যে এফএক্স ফাংশন, ফাংশনের সামনাসামনি যেটা আছে ফর্মুলা বার। এর ভিতরে যা লিখবেন, ফর্মুলা লিখলে ফর্মুলা শো করবে, টেক্সট লিখলে টেক্সট শো করবে, নাম্বার লিখলে নাম্বার শো করবে। এটাকে বলা হচ্ছে ফর্মুলা বার। এই যে এটাকে বলা হয় ক্লিপ বোর্ড অথবা টাক্স প্যান। ক্লিপ বোর্ড আমরা ক্লিক করলে এটা লেফট সাইডে শো করে, এটাকে টাক্স প্যান বলে। লেফট প্যান, আবার রাইট সাইডেও কিছু আসতে পারে, সেটা রাইট প্যান। অথবা আপনি যে কাজগুলি করতেছেন, কপি করতেছেন কতবার, এগুলো সব এই টাক্স প্যানে থাকে। এগুলাকে বলতেছে রো। 1 2 3 দিয়ে রো থাকে, ABCD দিয়ে কলাম থাকে, কলামের হেড, রো এর হেড। আর এইগুলাকে বলা হয় এক একটা সেল। অ্যাক্টিভ সেল থাকে ডার্ক হয়ে, আর বাকিগুলি সিলেক্ট করলে এইভাবে ঘর ঘর আঁকা থাকে, এগুলো সেল বলে। আর এটাকে হলো অ্যাক্টিভ সেল। আর এই পুরাটা হলো ওয়ার্কশিট। এই যে শিট, এইখানে শিটের নাম। আর এই যে শিট, ওয়ার্কশিট ট্যাব অথবা শিটের নাম প্লাস দিলে বাড়বে, আবার রাইট মাউস ক্লিক করলে ডিলিট করে দিতে পারেন। এরকম একটা, এরকম কতগুলি ওয়ার্কশিট মিলে একটা ওয়ার্কবুক হয়। আর এরকম 255টা পর্যন্ত ওয়ার্কশিট নিতে পারেন একটা ওয়ার্কবুকে। এরকম 255টা পর্যন্ত 255 ওয়ার্কশিট নিতে পারেন। আর এক একটা শিটে কোটি কোটি সেল থাকে। ঠিক আছে, এই ইনসার্ট শিট, এটা দিয়ে ইনসার্ট করতে পারেন শিট। আর এগুলাকে বলা হয় ভিউ, নর্মাল ভিউ এটা, যেটা ডিফল্ট আকারে থাকে। এরপরে এটা হচ্ছে পেজ লেআউট ভিউ। পেজ লেআউট ভিউ প্রিন্ট করার পরে কেমন হবে সেটা দেখতে চাইলে এটা দিয়ে দেখতে পারেন, পেজ লেআউট ভিউ। আচ্ছা, পেজ ব্রেক প্রিভিউ, এটা দিয়ে আপনি দেখে কাস্টমাইজ করতে পারেন, পরিবর্তন করতে পারেন। তাহলে 3টা ভিউ আছে, এগুলা ভিউ ট্যাবের আন্ডারেও আছে। এটাকে বলে ঝুম স্লাইসার, অর্থাৎ এটা দিয়ে আমরা এদিক মাইনাস দিয়ে ছোট হবে, এটা দিলে প্লাস বড় হবে, ঝুম করতে পারি। এটাকে বলে ভার্টিক্যাল স্ক্রল, উপরের দিকে টেনে, উপরে নিচে টেনে স্ক্রল করতে পারি। আর এটাকে বলে হরিজন্টাল স্ক্রল, ডানে বামে যাইতে পারি। আর এর নিচে এটাকে বলে স্ট্যাটাস বার। এটা হলো স্ট্যাটাস বার। এখানে সাধারণত সিলেক্ট করলে ওই জায়গায় কতটা কাউন্ট, সাম, এভারেজ এগুলো এখানে শো করে, যদি আপনি অ্যাক্টিভ করে রাখেন। তাহলে এই হচ্ছে এক্সেলের ইন্টারফেস পরিচিতি। এক্সেল ওপেন করলে এই ইন্টারফেস গুলি দেখি আমরা, হয়তো বা সেশনের মধ্যে কথা প্রসঙ্গে এগুলার কথা বলতে পারি। তাহলে ওইটা যেন আমি অ্যালাইন হইতে পারি। এই জিনিসগুলি কন্টিনিউস আমরা কাজ করি, বাট কোনটার কি নাম হয়তো বা কেউ খেয়াল করি না, বা কয়েকজন জানেন, দুই একটা হয়তো বা জানেন না। তো ওই ক্ষেত্রে এটা শেয়ার করলাম, এটা খেয়াল রাখেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমরা মূল এক্সেল ফাইলে চলে আসলাম। আচ্ছা, যেটা বলছিলাম এটা এখন ওই জায়গায় ওই কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করতেছি। এক্সেল ওপেন করার পরে আমরা যা দেখি সেটাকে আমরা ডেটা বলি, তাই না? এই ডাটার ধরন হচ্ছে 3টা। একটা হচ্ছে নাম্বার। নাম্বার হচ্ছে কি কি থাকে, নাম্বার নাম্বার হচ্ছে 0 থেকে 9। 0 থেকে 9 এটাকে আমরা নাম্বার বলতেছি। ঠিক আছে, 0 থেকে 9 এইটা হচ্ছে নাম্বার। সেটা পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, আবার ডিসিমেলও হইতে পারে। আর টেক্সট কোনটা? টেক্সট হচ্ছে নাম্বার, সাধারণত যে নাম্বার থাকে হচ্ছে, নাম্বার থাকে হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, নাম্বার ডান দিক থেকে চাপা থাকে।
আর এটা হলো টেক্সট। এই টেক্সট থাকে সাধারণত লেফট অ্যালাইনমেন্ট, বাম দিকে থাকে, তাহলে নাম্বার একটা টেক্সট। আর একটা হচ্ছে ফর্মুলা। ফর্মুলা দিলে ইকুয়াল টু দিতে হবে, এই যে ইকুয়াল টু, এই ইকুয়াল টু দিতে হবে, ইকুয়াল টু দিলে ফর্মুলা হয়। কেমন? সাপোজ এখানে 20 এবং 30 দুইটাকে যোগ করতে চাই, তাহলে ইকুয়াল টু দিতে হবে। ইকুয়াল টু দিয়ে এই সেল, কখনো সেলের নাম লিখবো না, সেলকে ক্লিক করবো, অটোমেটিক সেলের নাম হয়ে যাবে। এই সেলকে ধরছি মানে এই সেলের নাম হচ্ছে B3। বি হচ্ছে কলাম, থ্রি হচ্ছে রো। এই সেল প্লাস এই সেল, যোগ করলে যোগ, গুণ করলে গুণ, বিয়োগ যেই সময় যেই অপারেটর সেটা দিব। এই দুইটা যোগ হয়ে বের হয়ে আসছে। যদি আমরা ইকুয়াল টু না দিয়ে দিতাম, তাহলে জাস্ট যা আছে তাই শো করতো। ঠিক আছে। আর ইকুয়াল টু দিয়ে দিলে সেটা ফাংশন হয়ে যাবে, আর ফাংশন হয়ে ফর্মুলা হয়ে যাবে। ফর্মুলা এন্টার দিলে সেটা একটা রেজাল্ট ড্র করবে। সেটা কখনো নাম্বার হবে, অথবা কোনো টেক্সট হইতে পারে, যেমন ইকুয়াল টু, দুইটা নাম জয়েন করব, এই নাম, এই টেক্সট। এগুলো তো যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলোকে বলা হয় ম্যাথমেটিক্যাল অপারেটর। এটা টেক্সট ম্যাথমেটিক্যাল অপারেটরে হয় না, এটা জয়েন্ট হয় শিফট চেপে 7 M% দিয়ে। তাহলে মোশাররফ হোসেন, দুইটা নাম এন্টার করলে এই যে মোশাররফ হোসেন জয়েন্ট হয়ে আসলো, ফুল নেম। ঠিক আছে। আর তাহলে ফর্মুলা কখনো নাম্বার রিটার্ন করে, রিটার্ন করলো। ফর্মুলা কখনো টেক্সট রিটার্ন করে, ফর্মুলা নিজে কখনো শো হয় না। তাহলে এক্সেলের ডাটা টাইপ তিনটা, একটা হচ্ছে নাম্বার, একটা হচ্ছে টেক্সট, একটা হচ্ছে ফর্মুলা। নাম্বার হচ্ছে 0 থেকে 9, পজিটিভ নেগেটিভ ডিসিমেল ডেট এবং টাইম। টেক্সট কোনটা? নাম্বার ছাড়া যা আছে সবই টেক্সট। আর ফর্মুলা কোনটা? ফর্মুলা দিলে ইকুয়ালিটি দিতে হয়। আর ফর্মুলা যখন অ্যাপ্লাই করি তখন সে রিটার্ন করে হয় নাম্বার, নইলে টেক্সট। আর ফর্মুলা আবার ফাংশনও হইতে পারে, যেমন এই ইকুয়াল টু দিয়ে এখানে এই যে দেখেন, এই এই যে অটোসাম দিলাম, সাম দিয়ে এই দুটাকে চিনাই দিলাম। এই যে ইকুয়াল টু দিয়ে সাম, এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, সরি ফাংশন, এটা ফাংশন। ফাংশন কি? এই যে এই নিজস্ব কিছু তার স্ট্রাকচার ওয়াইজ ফাংশনের নাম থাকবে, এই জন্য এগুলো হলো ফাংশন। আর এই একই কাজ এখানে সেলকে চিনায় চিনায় আমার মতো করে লিখছি অপারেটর ইউজ করে, ম্যাথমেটিক্যাল অপারেটর। এটাকে বলা হয় ফর্মুলা। ফর্মুলার ভিতরে বিল্টিং, সাম, এভারেজ, ম্যাক্সিমাম, ম্যাক্স, র্যাঙ্ক এগুলা লেখা থাকবে না, বাট ওই কাজটা আপনি ম্যানুয়ালি করতে পারেন। যখন ম্যানুয়ালি করবেন ওটাকে আমরা ফর্মুলা বলি। আর যখন ওদের নিজস্ব যেই ফাংশনের নাম ওইটা ধরে ডাক দিই, তখন সেটাকে ফাংশন বলি, যেমন সাম যোগ করে দেয়। তাহলে এই ফাংশন ফর্মুলা বেসিক্যালি একই জিনিস। যদি ফাংশনের ভিতরে যেই কাজটা সেটা যদি আপনি ম্যানুয়ালি করেন, সেক্ষেত্রে ফর্মুলা বলবো। আপনি নিজে থেকে বানাইছেন ফর্মুলা, আর ওর বিল্ট ইন আকারের স্ট্রাকচার ইউজ করে কোনো ফাংশনকে কল করলে সেটাকে ফাংশন বলি। আচ্ছা, তাহলে আমরা ডাটা টাইপ সম্পর্কে বুঝতে পেরেছি। কোর কনসেপ্ট খুব ভালো করে বুঝতে হবে, এবং এইটাই। আর কারো কোনো কনসেপ্ট যদি মনে হয় ক্লিয়ার করতে চান, বা এটা আরো কিছু মনে হয় আছে, বলতে পারেন। বুঝতে পেরেছেন? তা আমরা, হ্যাঁ, হ্যাঁ বলেন। আমি একটা আমার একটা জানার ছিল, সেটা জি। হচ্ছে আমরা একটা সেলের মধ্যে সর্বোচ্চ কত ডিজিটের নাম্বার আমরা লিখতে পারি? একটা মানে এই কত ডিজিটের? হ্যাঁ হ্যাঁ, মানে আমি একটা সমস্যায় পড়ছি। আমার হ্যাঁ, হ্যাঁ, 17 বলুন। ডিজিটের একটা সংখ্যা, সতেরো হুম। ডিজিটের সংখ্যা লেখার পরে ওটা, মানে মানে আমি একটু স্ক্রিন শেয়ারটা করে দেখাই দিচ্ছি আর কি একটু। হ্যাঁ, করেন। এ- হ্যাঁ, দেখতে পাচ্ছেন হ্যাঁ, যে এখানে একটা 17 ডিজিটের বা 18 ডিজিটের একটা সংখ্যা আছে। হ্যাঁ, এখন হ্যাঁ, আমি এখানে এটা যখন আমার এই যে জেনারেলে থাকে তখন এইভাবে দেখায়, তখন আমি এটা নাম্বার করে দিলাম, নাম্বার তখন পুরাটাই দেখাচ্ছে। আমি দশমিক উঠায় দিলাম। এখন আমি এখানে শেষে আছে 300, আমি 302 লিখবো, 302 দিলাম, আমার শেষে 2 দরকার, কিন্তু আমি ক্লিক করলাম কিন্তু এটা অটো জিরো হয়ে যাচ্ছে, নিচ্ছে না। না, দেন নাম্বার দিয়ে দেন, তাহলে নিয়ে যাবে তো। দেন। এই যে নাম্বার দেওয়াই আছে, এই যে হ্যাঁ, আমি এখন জিরোটা ওমিট করে এই যে 2 দিলাম, এখন এই যে বাইরে ক্লিক দিলাম, এই যে জিরো হয়ে গেল। আচ্ছা। দেখি আবার জানতো ওখানে। এই যে এখানে ক্লিক করলাম, হ্যাঁ, নাম্বার দেয়া আছে, আমি জিরোটা ডিলিট করে দিলাম, আমি 2 বা 3 দিলাম, এখানে 303 হওয়ার কথা শেষে, কিন্তু আবার ওই যে অটো জিরো হয়ে গেল। আচ্ছা, 306 দেন তো, কাইটেন না। আচ্ছা আমি, আচ্ছা আমি 306 দিচ্ছি, এই যে 6 দিলাম। বা 5 দেন, 5 বা 6। আচ্ছা 5 দিলাম।
জিরো হয়ে যাচ্ছে। তারপরে ছয় দেন। ছয়, ছয় দেই যদি, এই যে ছয় দিলেও জিরো হয়ে যাচ্ছে। আচ্ছা, টোটাল কয়টা ডিজিট নিচ্ছেন এখানে? এখানে 17টার উপরে আছে। 17টার উপরে মানে কয়টা? এক, দুই, 17টার উপরে না? জি। আচ্ছা, এটা নাম্বার অ্যাকাউন্টিং দেন তো, নাম্বারের জায়গায়। অ্যাকাউন্টে ওই যে ডলার সাইন চলে আসতো সামনে। হ্যাঁ, ওইটা ডলার উঠাই দিতে পারবেন, হ্যাঁ উঠাই দিচ্ছেন আচ্ছা, ডলার। আচ্ছা, এখানে আমি এখন এইবার এইবার দেন। ছয় দিলাম, তাও তো হচ্ছে না। আচ্ছা, তাহলেও হচ্ছে না, অথবা এটা এখানে আমি এটা আমি হচ্ছে সমস্যাটায় পড়ছি কখন, যখন আমি এই যে আমার একটা চাষির ব্যাংক অ্যাকাউন্ট লিখতে গেছিলাম। তো ব্যাংক অ্যাকাউন্টটা হচ্ছে 17 ডিজিটের উপরে, শেষে ওনার দুই, পরে হচ্ছে না। তখন আমি এই যে মাঝে মাঝে চারটে সংখ্যা পর পর এরকম স্পেস দিয়ে তখন আমি টেক্সট এখানে হয়ে গেছে। দুই দিলে তখন আবার নিচ্ছে, এই যে তখন নিয়ে নিল, টেক্সট আকারে নিয়ে নিল। টেক্সট আকারে নিছে, অথবা স্পেসও দরকার নাই, আপনি সরাসরি ওই নাম্বারের জায়গায় টেক্সট লিখলেও হবে। ও নাম্বারের জায়গায় টেক্সট। হ্যাঁ, ওই স্পেস উঠে দেন, নাম্বার জায়গায় টেক্সট লিখলেও ওইটা নিয়ে নিবে। এখন 302 ওই আমি স্পেস নাম্বারের আরেকটা জায়গায় আছে, হ্যাঁ, এটা টেক্সট টেক্সট। দিয়ে দিলে যা লিখবেন তাই দেখাবে নিচে, হ্যাঁ ঠিক। টেক্সট টেক্সট দিলে যে এরকম হয়। হ্যাঁ, ইয়া করেন ওই এবার ইয়াতে যান, কি বলে ওই টেক্সট লিখছেন এরকম হয়েছে না? জি। আচ্ছা, এই কন্ট্রোল আবার জেনারেল করে দেন। ওয়ান দিলেই দেন, দেখছে। কন্ট্রোল ওয়ান। কন্ট্রোল ওয়ান, ওয়ান হ্যাঁ। জি। এখানে তাহলে কাস্টমে যান। জি। কাস্টমে যে ওই যে আপনার কয় ডিজিট দরকার। ও এখানে আমি তাহলে 17 18 ডিজিট করে দিচ্ছি। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। ওকে করে দিব না? ওকে দেন। দিলাম। এখন আমি এখানে দুই দিব। এই যে তারপরে হচ্ছে না, মানে আমি অনেক ভাবে ট্রাই করছিলাম আর কি, হয় না। দুই কি দিছেন? হ্যাঁ, দুই এই যে দিচ্ছি, এই যে জিরো ওমিট করে দিয়ে দুই দিলাম, এই যে বাইরে ক্লিক দিলাম, এই যে দুই চলে গেল। এই যে এখানে 18, আমার 17 ডিজিট ছিল, 18 ডিজিট দেওয়ার কারণে যে সামনে সামনে জিরো চলে আসছে। আচ্ছা, তাহলে 18 ডিজিটে হয় হইলো 10, 6 ডিজিটে লাখ, 7 ডিজিটেই হইলো অর্থাৎ এটা মিলিয়ন, মিলিয়ন কভার করে, বিলিয়ন কভার করে ট্রিলিয়নও দিকে চলে গেছে। এটা এটা আমি টাকার হিসেবে বা ওই ডলারের হিসেবে না, আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিখতে হচ্ছিল, ওই সময় আমি হ্যাঁ, হ্যাঁ, পারতেছিলাম হ্যাঁ। না। তাহলে এগুলা করতে চাইলে, ওই তখন এই যে টেক্সট টেক্সট ফরম্যাটে বা স্পেস দিয়ে লেখা যায়। হ্যাঁ, টেক্সটে অথবা স্পেস দিলে, স্পেস দিলে মানে স্পেস দিলে টেক্সট হয়। হয়ে যাবে, টেক্সট হলে হবে, অথবা সেটাকে যদি টাকা আর নাম্বারের ফ্যাক্টরে রাখতে চাইলে আপনাকে ইয়ে দিতে হবে, কি বলে, এই যে 16 ডিজিট তো 17 ডিজিট, এটা সাধারণত এটা আমরা মিলিয়ন পাই না, বিলিয়ন আমরা কখনো কনভার্ট পাই না, করেন। কিন্তু আমার সাডেনলি এই ব্যাংক অ্যাকাউন্ট লিখতে যাই আমি এই সমস্যাটায় পড়ছিলাম আচ্ছা, আর ওকে, যাকে তো একটা এক্সপিরিয়েন্স হইলো, 17 ডিজিট নাম্বারে রেখে আমি করতে চাই উইদাউট স্পেসে, ঠিক আছে। কি। জি। তারপরে যেই অপশনগুলি তো হওয়ার কথা আমরা দেখলাম হইলো না, মাঝখানে হাইপেন দিলে সেটা টেক্সটে কনভার্ট হয়ে যায়, সেক্ষেত্রে এটা হয়। হচ্ছে, ঠিক জি। আছে। জি। আর জি। তাহলে এটা আপাতত জানলাম, আর এটা আদৌ অন্য কোনো ভাবে হয় কিনা নেক্সট সেশনে এটা নিয়ে আমি আচ্ছা, আমাকে আহ, আমি পরে আপনাকে রাখলাম। নক করবো। জি। সেশনে জানলাম এটা হয়তো বা অন্য কারো আমরা সবাই জানতে দরকার নাই, চাচ্ছি, হ্যাঁ। যদি দরকার হয় যেন আমরা জানতে এটা পারি, আমি এটা এটা ফ্লো আমাদেরও দিলাম। প্রবলেম। তাহলে এটা খুব একটা কঠিন কিছু না, এটা না। হয়ে যাবে, ঠিক আছে। আর জি। যেভাবে করতেছেন এইটাও যদি কাজ চলে, চালায় নেন, জি। নেক্সট টাইমে আমরা এটার এক্স্যাক্টলি নাম্বারে 17 ডিজিট শো করবে, 17 বা 18 যেই ডিজিটে বলি ওইটা যেন যা বলবো তাই যেন দেখা যায়, জিরো যেন না হয়, ঠিক জি। আছে। এটা আমরা কনসার্নটে থাকলো, আমার ডেফিনেটলি নেক্সট সেশন ইনশাল্লাহ সলিউশন পেয়ে যাবেন। জি। ওকে, আর এখন আসলে ওই চ্যাট জিপিটি আসাতে, আবার গুগল ফর্ম তো আছেই, গুগল আছে, তা ইউটিউব আছে, ওখান থেকে যে কোনো সলিউশন পাওয়ার থেকে চ্যাট জিপিটি কে সরাসরি কোশ্চেন করবেন, দেখবেন ও খুব সুন্দরভাবে দিয়ে দিবে, ঠিক আছে। আচ্ছা, ওকে,
ঠিক আছে, যে এরকম শেয়ার করেন, ঠিক আছে, স্যার। কনসেপ্ট আপনারা শেয়ার করেন, করলে দেখা যাবে যে আপনার যে সমস্যা সেটা তো আপনার জন্য সবচেয়ে বড় সমস্যা, সেটা পারলেই আপনার এই সেশনটা সার্থক। তো ওই ক্ষেত্রে এরকম কোনো রিলেভেন্ট হোক বা না হোক, কোশ্চেন করেন যেটা যে যেখানে আছেন। আচ্ছা তাহলে সালাম স্যার। আমি যেটা দেখাইলাম এটা কি তাহলে বুঝতে পেরেছেন যতটুকু দেখানো হয়েছে? জি। আচ্ছা তাহলে একটা হচ্ছে নাম্বার, একটা হচ্ছে টেক্সট, আর একটা হচ্ছে ফর্মুলা। আর এটার মধ্যে কারো কোনো কোশ্চেন নাই তো? হুম। মোশাররফ হোসেন, এটা আরেকবার দেখালে ভালো হয়। আচ্ছা, এটা হলো টেক্সট। টেক্সটকে যোগ বিয়োগ গুণ হয় না, ধরেন এই সেল প্লাস এই সেল, এই দুইটা টেক্সট কি যোগ হবে? তাহলে দেখেন হ্যাশ ভ্যালু দিচ্ছে। হ্যাশ ভ্যালু কখন দেয়? যখন আমাদের কনসেপ্ট ভুল থাকে, অর্থাৎ আমাদের লজিক ভুল। ঠিক আছে, এমন কিছু করতে দিছি এক্সেলকে যে তেল আর পানি একসাথে করতে দিছি, তাহলে এটা তো হবে না। আকাশ আর পাতাল একসাথে করতে দিছি, এটা তো হবে না। তাহলে ওই ক্ষেত্রে এটা লজিক্যাল এরর বলা হয় এটাকে, হ্যাশ ভ্যালু, এটা আমার কনসেপ্ট ভুল। অর্থাৎ নাম্বার যোগ বিয়োগ গুণ ভাগ হয়, টেক্সট যোগ বিয়োগ গুণ ভাগ হয় না, টেক্সট জয়েন্ট হয়, এই যে এই এম পার্সেন্ট, এই দুইটা জয়েন্ট হয়ে আসছে মোশাররফ হোসেন। এই, বুঝছেন? এটার মধ্যে একটা স্পেস দরকার আছে না? হ্যাঁ। জি, স্পেস দরকার আছে, আমরা এন্ড দিয়ে একটা ইনভার্টেড কমার মধ্যে স্পেস অ্যাড করা যেতে পারে। রাইট। তাহলে দেখেন স্পেসটা এই যে এইভাবে যদি দিই, দেখেন লাভ হলো না। স্পেসটা কি নাম্বার না টেক্সট? পৃথিবী টেক্সট টেক্সট টেক্সট। এক্সেলের দুইটাই জিনিস আছে, নাম্বার আর টেক্সট। নাম্বার তো আমরা জানলামই, এই 0 থেকে 9 এটা হচ্ছে নাম্বার, আর বাকি যা আছে সব টেক্সট। বাকি কি আছে জানার দরকার নাই। 0 থেকে 9-এর ভিতরে কি আছে, না, তাহলে টেক্সট বাস। ঠিক আছে, আমার নাম মোহাম্মদ শাহাদাতুল্লাহ, আমি ছাড়া এসিআই তে যারা আছে সবার নাম এসিআই বাস। ও, তাহলে ওইটা এক মনে রাখলে হবে, নাম্বার ছাড়া যা আছে সব টেক্সট। এবার ফর্মুলার ভিতরে আমরা নাম্বার এন্ট্রি করি, ফর্মুলার ভিতরে আমরা টেক্সট এন্ট্রি করি, আর ফর্মুলার ভিতরে আমরা সেলকে চিনাই দিই, এই যে যেটা সবচেয়ে বেশি করি সেলকে চিনাই দিই। তাহলে ফর্মুলার ভিতর নাম্বার এন্ট্রি করি, টেক্সট এন্ট্রি করি, আর সেলকে চিহ্ন দিই। আর কখনো যোগের জন্য যোগ দিই, বিয়োগের জন্য বিয়োগ দিই, জয়েন্টের জন্য এম্পারসেন্ট দিই, গুণ ভাগ যখন যেটা দরকার তখন সেটা দিই। সেটা কখন কোনটা দিতে হবে সেটা সিচুয়েশনে বলে দিবে। তাহলে ফর্মুলার ভিতর যদি নাম্বার দিই ডাবল কোটেশন দিতে হয় না। ফর্মুলার ভিতর যদি টেক্সট লিখি অবশ্যই ডাবল কোটেশন দিতে হয়। আর ফর্মুলাতে সেলকে চিনাই দিলে কিচ্ছু করতে হয় না, ওই সেলে নাম্বার থাকলে এক্সেল চিনে, টেক্সট থাকলে এক্সেল এক্সেল চিনে। আর সেলের ভিতরে এই দুইটার বাইরে কিছু থাকার কোনো সুযোগ নাই, হয় নাম্বার থাকবে না টেক্সট থাকবে। তাহলে সেলে যাই থাকুক সে চিনে নিবে। আর নাম্বার লিখলে ডাবল কোটেশন দিতে হয় না, টেক্সট লিখলে স্পেসটা যেহেতু টেক্সট, টেক্সট লিখলে ডাবল কোটেশন দিতে হয়, এবং ওইটাকে আবার জয়েন করে দিতে হবে যেহেতু আমি দুইটাকে একসাথে করতেছি। এই যে ওই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে মনে রাখেন নাম্বার টেক্সট লিখলে অবশ্যই ডাবল কোটেশনে লিখতে হবে। ঠিক আছে, মনে থাকবে। জি। ওকে। তাহলে এই ডাটা টাইপ তিনটা আমরা জানলাম। এক্সেল আসলে কাজ করে কিভাবে? দেখেন একটার দাম 20 টাকা, 5টা কিনলে কত হবে? তাহলে গুণ হবে এইটা ইন্টু এটা। একটার দাম 5 টাকা, একটার দাম 20 টাকা, পাঁচটার দাম 100 টাকা, বাকি পরের আর করা লাগবে না। ছোট প্লাস যখন আসবো ড্র্যাগ করে দিব, বাকিগুলি অটোমেটিক সে চিনে নিবে। এই যে এই জায়গায় কি, এই দুইটার গুণফল, এটা এখানে প্রথমটা ধরায় দিছে, পরেরগুলি যে সিকোয়েন্স অনুসারে সেটা নামবে সেটা বুঝতেছে। এবং এই B4, বিটা কি, বিটা হচ্ছে এই বি কলাম, ফোরটা হচ্ছে তার রো। তাহলে এটাকে বলে রিলেটিভ সেল রেফারেন্স। ঠিক আছে, এটাকে রিলেটিভ সেল রেফারেন্স বলে। ঠিক একই রকম যদি আমি এখন বলি যে এই যে 100 টাকায় এই 10% ডিসকাউন্ট রেটে ডিসকাউন্ট অ্যামাউন্টটা কত, এখানে ডিসকাউন্টটা বের করতে চাচ্ছি, তাহলে ইকুয়াল টু এই 100 ইন্টু এটা। তাহলে এই এই সেলটাকে এবার যেটুকু আছে এই প্রোডাক্ট এর জন্য যে ডিসকাউন্ট রেট, প্রোডাক্ট বি এর জন্য সেম ডিসকাউন্ট রেট। তো এই ডিসকাউন্ট রেটটাকে এন্টার দিয়ে দিলাম, লক করলাম না, টান দিয়ে দিলাম, পরেরগুলি আমার জিরো আসছে, কারণ এই যে এ ঠিকই চেঞ্জ হয়েছে, বাট এও তো চেঞ্জ হচ্ছে। কোনো সেলে কিছু নাই মানে জিরো আছে, জিরো দিয়ে কোনো কিছু গুণ করলে জিরো হয়, এই জন্য জিরো হয়েছে। এটা হচ্ছে রিলেটিভ সেল রেফারেন্সের জন্য।
আর এটা যদি এইভাবে করি, ইকুয়াল টু একই জিনিস আবার করতেছি, ডিসকাউন্ট কত 100, মানে টোটাল প্রাইস প্রোডাক্ট এর ইন্টু এই ডিসকাউন্ট রেট, এটাকে দেখেন এফ এন চেপে F4 অথবা F4 দিলে গেছে যে ওই যে ওই কল ওই সেলের আগে পরে ডলার চিহ্ন হয়ে গেছে, এটাকে বলা হয় অ্যাবসোলিউট সেল রেফারেন্স। কিভাবে করলাম? F4 চেপে অথবা এফ এন চেপে F4, কন্ট্রোলের পাশে বাম হাতের কন্ট্রোলের পাশে এফ এন আছে, এফ এন চেপে F1 মানে ফাংশন, আর F4 হলো ওই যে F1 থেকে F12 12টা কি আছে ওইটার F4। তাহলে এই যে দেখেন আগে পরে ডলার চিহ্ন, সেটাকে অ্যাবসোলিউট বলতেছি। এটা করে টান দিলাম, অটোমেটিকলি পরেরগুলি হয়ে গেল। দেখেন এখানে যেন চেঞ্জ ঠিকই হচ্ছে, বাট এ কিন্তু আর চেঞ্জ হচ্ছে না, এটা ফিক্সড হয়ে রইছে। তাহলে কিন্তু যদি কোনো কমন ফ্যাক্টর থাকে, এমন যেটা কিনা সবার সাথে ক্যালকুলেশন আসবে ফর্মুলার ভিতর, ওইটাকে চিনাই দিতে চাইলে ওইটা সিলেক্ট করার পরে F4 অথবা এফ এন চেপে F4 দিলে আগে পরে ডলার চিহ্ন হবে এবং সেটা অ্যাবসোলিউট হয়ে যাবে, ফিক্সড হয়ে যাবে, ফ্রিজ হয়ে যাবে সবার জন্য। নিচে টানি ডানে টানি যেদিক টানি না কেন ওইটা আর চেঞ্জ হবে না। এটাকে বলা হয় অ্যাবসোলিউট সেল রেফারেন্স। এক্সেলে দুই ধরনের রেফারেন্স, একটা হচ্ছে রিলেটিভ সেল রেফারেন্স, এই যে এইটা, আর এটা হচ্ছে অ্যাবসোলিউট সেল রেফারেন্স, যেটা আমরা F4 অথবা F4 দিয়ে করি। এই দুইটা রেফারেন্স। তাহলে রিলেটিভ কখন করব? যখন যার যার তার তার আলাদা আলাদা ইউনিট প্রাইস কোয়ান্টিটি, কোনো কারোর সাথে কারো নির্ভরশীলতা নাই, যার যার তার তার হিসাব, তখন রিলেটিভ হবে। এটা এবং এটা ডিফল্ট আকারেও থাকে। ডিফল্ট মানে আমি কিছু না করলেও এক্সেল সরাসরি ওইটাই শো করে। আর অ্যাবসোলিউট কখন করব? যদি কোনো কমন ফ্যাক্টর অনেকগুলির সাথে কাজ করে এবং ওইটা যদি আমি লক করার প্রয়োজন হয়, তখন আমরা F4 অথবা F4 দিয়ে দেবো। সেটা ভ্যাট হইতে পারে, ডিসকাউন্ট হইতে পারে, টোটালের উপর কন্ট্রিবিউশন হইলে টোটালটা তো সবার জন্য সেম, টোটালটাকে লক করতে পারি। আবার কোনো কোনো ফাংশনের বেলায় যদি রেফ লেখা দেখি, রেঞ্জ লেখা দেখি, অ্যারে লেখা দেখি, এই প্যারামিটার বা আর্গুমেন্ট, এই তিন কথা যখনই থাকবো তখনও লক করতে হবে। অ্যাবসোলিউটটা কি বুঝতে পেরেছি? আবার কোনো কোনো ক্ষেত্রে এই ডিসকাউন্ট এইভাবেও করা হয়, এই সেলটাকে চিনাইয়া ইনটু এই সেলকে না চিনিয়ে, এই সেলের ভ্যালু না চিনিয়ে সরাসরি 10% যদি লিখে দিই, এটাকে বলা হয় কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট এক্সেলের কোনো রেফারেন্সিং না, বাট এক্সেল এটাকে সাপোর্ট করে। এটা গুড প্র্যাকটিস না, ভালো না। তাহলে এইটা করলে এটা হইছে। বাট এই ক্ষেত্রে যদি মনে করি কোনো কারণে 10% না 15% ডিসকাউন্ট, তাহলে আমার প্রোডাক্ট আছে এরকম 2000, তাহলে ওই ক্ষেত্রে এই জায়গার মধ্যে জাস্ট যদি 15 লিখে দিই, অটোমেটিকলি এই যে দেখেন 2000 আইটেমের মধ্যে হিট করে গেছে। আমাকে আর ড্র্যাগ করার বা ফর্মুলা চেঞ্জ করে ওটাকে ফিল করার দরকার হয় নাই। আর এই কনস্ট্যান্ট লিখলে এই জায়গায় যাইতে হবে, এখানে 15 লিখতে হবে, এই যে 2000 আইটেম আছে ওই জায়গার মধ্যে আবার এরকম ধরে টান দিতে হবে, কোথাও ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, আবার হয়েছে কি হয় নাই একটু কনফিউশন থাকবে। তাহলে এটা আমরা কখনোই কনস্ট্যান্ট ইউজ না করে কি দিয়ে, কমন কোন ভ্যালুটা দিয়ে কাজ হবে সেটাকে একটা সেলে রাখবো, ওইটাকে ফিক্সড করে দিব। তাহলে এটা কনস্ট্যান্ট হবে, এই রিলেটিভে হবে না। আর এটা এইভাবে যে করছি এটাও গুড প্র্যাকটিস না। এইভাবে যেটা করছি এটা ভালো, এইভাবে করে দিব। করলে সুবিধা কি? করলে সুবিধা হচ্ছে পরবর্তীতে কোনো আপডেট যদি করি, তাহলে এই জায়গায় কোনো চেঞ্জ করলে অটোমেটিকলি সেই চেঞ্জটা এফেক্টিভ হয়ে যাবে সবার জন্য। রিলেটিভ আর অ্যাবসলিউট কি বুঝতে পেরেছেন? অ্যাবসলিউট বুঝতে হবে, অ্যাবসলিউট লাগবে। রিলেটিভ যেমন আমার লাগতেছে, এটা ডিফল্ট আকারে হয়, অ্যাবসলিউটটাও আমার আরেকবার তত একটু বুঝে বলুন। লাগবে। অ্যাবসলিউট যদি না পারি তাহলে আমি অনেক জায়গায় অনেক হোঁচট খাবো, অনেক কিছু বুঝবো না। ঠিক আছে, অ্যাবসলিউটটা কি বুঝেছেন? জি, আরেকটু আরেকবার একটু দেখেন। আচ্ছা, তাহলে এই যে অ্যাবসলিউটটা করবো কিভাবে, করার থেকে কি হবে, এটা গুণ হবে না যোগ হবে এটা আমার ইম্পর্টেন্ট না, অ্যাবসলিউট করবো কিভাবে এটা ইম্পর্টেন্ট। তাহলে এই যে এই টোটালের মধ্যে 10% ডিসকাউন্ট কত, তাহলে এই টোটাল ইকুয়াল টু দিতে হবে, যেহেতু ফর্মুলা অ্যাপ্লাই করতেছি, ইকুয়াল টু ইনটু এই যে যে সেলটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে অন্য কোনো কমান্ড দেওয়ার আগে ওইটা সিলেক্ট অবস্থায় এফ এন চেপে F4 অথবা F4 যেটাই দিতে, যে আগে পরে ডলার চিহ্ন সেটা অ্যাবসলিউট কেন করলাম? কারণ এই এই সেলে তো প্রোডাক্ট এর জন্য ডিসকাউন্ট 10%, তাহলে ওইটা ঠিক আছে। বি এর জন্য তো আমি এটা টান দিব, টান দিলে ও তো ছুটে যাবে, ও তো মুভ করবে,
তাহলে কিন্তু ওকে ছুটানো যাবে না, ও তো বিয়ের জন্য তো প্রোডাক্ট, বিয়ের জন্য তো একই ডিসকাউন্ট। তাহলে ওইটাকে লক করে দিতে হবে। এই লক করে বা ফিক্সড করে বা ফ্রিজ করে বা স্থির রেখে যে সেলটাকে করতে চাই ওটাকে আমরা অ্যাবসোলেট করি বলি। আর অ্যাবসোলেট করতে চাইলে আগে পরে রো এবং কলামের আগে ডলার চিহ্ন দিতে হয়। সেটা আপনি ম্যানুয়ালি এখানে রেখে শিফট চেপে 4ও দিতে পারেন। এই যে এখানে ধরেন রাখলেন, শিফট চেপে 4 দিলে এই যে 4-এর মাথায় ডলার চিহ্ন আছে। আবার এই 2 এর আগে শিফট চেপে 4 দিলে এই জায়গায় ডলার চিহ্ন আছে। ঠিক আছে। আর যদি ওইটা মনে করেন যে না আমি একসাথে দিতে চাই, তাহলে ওইটা সিলেক্ট করার পরে সিলেক্ট করলেন ওইটা, সিলেক্ট করলেন ওইটা, এই সিলেক্ট করার পরে F4 দিলেই, এফএন চেপে F4 অথবা F4 দিলেই যে অ্যাবসলিউট হয়ে যাবে। বুঝতে পেরেছি? জি জি। অ্যাবসলিউটটা লাগবে। অ্যাবসলিউটটা হচ্ছে আমাদের ইমানের মতো। ইমান ছাড়া যেমন আমল সবকিছু জিরো, কোনো কোনো লাভে হবে না যাই করেন, কারণ আপনার ইমানে তো নাই। অথবা রুহ, রুহ মানে জীবন, রুহ না থাকলে তো এই শরীরের কোনো দাম নাই। তাহলে এই অ্যাবসলিউট যদি না জানেন, তাহলে এক্সেলের কিছুই জানেন না। আর অ্যাবসলিউট যদি করতে না পারেন, তাহলে আপনার জীবনটাই বৃথা। ঠিক আছে, এক্সেলের জন্য মানে এক্সেলে কোনো কাজই করতে পারবেন না এবং অনেক কাজ বুঝবেনই না। ঠিক আছে, তাহলে অ্যাবসলিউট আমার জানতেই হবে। ঠিক আছে, যারা এটা কখনো অ্যাপ্লাই করেন নাই এটা দেখছেন ডেফিনেটলি, বাট অ্যাপ্লাই হয়তো বা করেন নাই। কিন্তু ওনারা এটা অ্যাপ্লাই যেন করতে পারেন আর দেখলে যেন বুঝেন এখানে কি হয়েছে। এইটুকু রিলেটিভ আর এটা হচ্ছে অ্যাবসলিউট। আর এটা কেন গুণ দিছে, কেন যোগ দিয়ে গুণছে, এটা এমনি এমনি জানবেন। এটা আপনার ওইটার জন্য কেউ বসে থাকবে না। রিলেটিভ অ্যাবসলিউট কি বুঝতে পেরেছি? জি জি। ওকে, থ্যাংক ইউ। এবার আমরা আরেকটা অপশনে আসি, তারপর আমরা আপনাদের কাছে চলে যাব। দেখেন, এই জায়গায় 6 জন 8 জন এমপ্লয়ি আছে, ওনাদের সেলস ইনফরমেশন, সেলস অ্যামাউন্ট আছে। এখানে আমি টোটালটা বের করব। তো টোটাল বের করার জন্য আমরা সাধারণত যেখানে বের করব ওই জায়গায় কার্সর রাখতে হবে। কার্সর রাখবো ওখানে, রেখে এই যে অটোসাম দিয়ে দেবো, যোগ মানে অটোসাম, অটোসাম দিলাম। দিয়ে দেন ওই পুরাটাকে সে ধরে নিছে, সিলেক্ট করে নিছে। এবার এই যে কোনো মিসিং ভ্যালু নাই, এটাকে বলা হয় অ্যাডজাসেন্ট অথবা কন্টিনিউয়াস ব্লক। এক্সেলে যে সিলেক্ট করি সিলেকশন 2 রকম, অ্যাডজাসেন্ট অথবা কন্টিনিউয়াস ব্লক। সেই জায়গায় কোলন হয়, এই যে কোলন হয়েছে C2 থেকে C9, অর্থাৎ C2 থেকে 3 4 5 6 7 8 9 সবগুলি সেল। আর সাম হয়েছে ওইটা যোগ করবো বলে এন্টার দিলে রেজাল্ট হয়ে গেছে। আবার এখানেও আমার দরকার যোগ বের করা। আবার অটোসাম, অটোসাম দেওয়ার পর ওই সেই সাধারণত এক্সেলের নেচার হচ্ছে সে উপরে তাকায়, উপরে যদি না পায় সে বাম দিকে তাকায়। অর্থাৎ যেহেতু সাম, এটাকে সে নাম্বার কে যোগ করবে, টেক্সট কে না। তাহলে উপরে যদি নাম্বার থাকে উপরেরটাকে সিলেক্ট করবে, উপরে যদি নাম্বার না থাকে বাম দিকে সিলেক্ট করবে। আর কোনো দিকে নাম্বার না থাকলে সে চুপচাপ বসে থাকবে। তখন আপনি যাকে চিনিয়ে দিবেন সে তাকে নিয়েই যোগ দেখাই দিবে। তাহলে সাম দিয়ে উপরে নাম্বার নাই, এই জন্য লেফট সাইডে সিলেক্ট করছি, কিন্তু আমার তো সবগুলি নিব, তাহলে এই যে মাঝখান থেকে ধরবো। অনেকে যে এরকম ওয়েট করে, ওয়েট করে বলে যে কোনাকুনি আসে, এই যে যে কোনাকুনি আসে, এরকম কোনাকুনি আসার পরে তারপরে টান দেয়, নো, এই মাঝখানে দিয়ে দিয়ে এমনি টান দিয়ে দিবেন, বাস। এই অ্যাডজাস্টেন্ট এই যোগ হয়ে গেল। ঠিক আছে, তখন আপনি এই জায়গায় যোগ চাইতেছেন, এই জায়গায় যোগ চাচ্ছেন, এখন অটোসাম দিলে সে কোথাও মুভ করবে না। উপরেও কোনো নাম্বার নাই, নিচেও কোনো, বামেও কোনো নাম্বার নাই। যার কারণে সে মাঝখানে এইভাবে বসে থাকবে। আপনি এবার যদি মনে করেন যে আমি এগুলা যোগ করবো, এই যে সিলেক্ট করে দিলেন, এই যে এন্টার দিলে ওইগুলা যোগ দেখাবে। 3 জনের যোগ, আশরাফুল খালেদ মেহেদি। আশরাফুল খালেদ একসাথে আছে এই দুইটা, আর মেহেদি আছে এই যে একটা, এই 3টা সেলের যোগ। তাহলে এই দুইটা হলো অ্যাডজাসেন্ট অথবা কন্টিনিউয়াস ব্লক, মিসিং নাই। আর এটা হলো নন অ্যাডজাসেন্ট বা নন কন্টিনিউয়াস ব্লক বা স্কেটার, বিচ্ছিন্ন, এই যে মাঝখানে গ্যাপ আছে। তাহলে এরকম যদি হয়, এইটাকে যোগ করার জন্য আমরা অটোসাম দিব। অটোসাম, এই দুটো একসাথে আছে, দুটো সিলেক্ট করলাম, এটা অ্যাডজাসেন্ট সিলেক্ট হইলো। আর কন্ট্রোল চাপবো, কন্ট্রোল চাপলে কমা হয়ে যাবে এই নন অ্যাডজাসেন্ট। তাহলে নন অ্যাডজাসেন্ট কমা দিয়ে হয়, অ্যাডজাসেন্ট কোলন দিয়ে হয়। তাহলে এই 3 জনের টোটালটা বের করে দিবে। আর এই যে সিলেকশন হয়েছে এটাকে মার্কিউ বলে অথবা ব্লিপ ব্লিপ বলে। এই ব্লিপ ব্লিপ এবং মার্কিউ দেখে আমি বুঝতে পারবো যে আমি সিলেক্টেড কোন সেলগুলিকে করেছি। ঠিক আছে, তাহলে এই এন্টার দিলে ওটা দেখাবে। অথবা ফর্মুলার ভিতর ক্লিক করলেও দেখেন ওই যে সিলেকশন রেঞ্জটা দেখাবে। ঠিক আছে, অথবা ফর্মুলাতে ক্লিক করলেও এই সিলেকশন রেঞ্জটা দেখাবে। তাহলে এইরকম করে আমরা যেখানে দরকার সেই জায়গায় এটা বের করতে পারবো। টোটাল সেল কত হইলো, তাহলে 3,23,354। যদি অন্য জায়গায় করি কোনো সমস্যা নাই, আমার এখানে যোগ দরকার,
তাহলে এখানে সিলেক্ট রাখলাম, দিলাম অটোসাম। অটোসাম দেওয়ার পরে আমার তো এইটা না, ঠিক আছে, এটা ডিলিটও করতে পারি, না করলেও কোনো সমস্যা নাই। করে আমি কোন জায়গায় ওই এই সেল থেকে আসবে ওই শিট চলে যাব, এগুলাকে সিলেক্ট করব, করে এন্টার দিলে যেখানে রেখেছি ওই জায়গায় ওইটা চলে আসবে। ঠিক আছে, অর্থাৎ একই শিটে থাকুক অথবা না থাকুক, যেখানে দরকার ওখানে কার্সর রাখবো, রেখে যদি যোগ হয় যোগ, যা যে ফাংশন হয় সেই ফাংশন কল করব, যেখান থেকে সিলেক্ট করতে হয় ওই জাস্ট সিলেক্ট করে দিব। এবার সেই সিলেকশন দুই রকম, অ্যাডজাসেন্ট হইতে পারে, নন অ্যাডজাসেন্ট হইতে পারে, অ্যাডজাসেন্ট নন অ্যাডজাসেন্ট একসাথেও হইতে পারে। অ্যাডজাসেন্ট হলেও কোলন শো করবে, নন অ্যাডজাসেন্ট হলেও কমা শো করবে। তাহলে ওই অনুসারে রেজাল্ট যেখানেই চাই সেখানে আমাকে দিয়ে দিবে। এভারেজ সেল কত, এই জায়গায় দরকার এভারেজের কার্সর রাখলাম, রেখে এই অটোসামের ড্রপ ডাউনে গেলাম, এই যে এভারেজটা সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, এগুলো হোম ট্যাবের আন্ডারে আছে। প্রথমে হোম ট্যাব অ্যাক্টিভ আকারে থাকে, হোম ট্যাবের আন্ডারে এই অটোসামের ড্রপ ডাউনে এভারেজ, এভারেজ দিয়ে কোনটার এভারেজ, এই সবার সেলের এভারেজ, এই যে মাঝখান থেকে এই সবার সেলটাকে ধরলাম, এন্টার দিয়ে দিলাম, এভারেজ কত এত। এই এভারেজটাকে এখন আমি রাউন্ড করতে চাই, তাহলে এই রাউন্ড করতে চাইলে এটাকে কিভাবে রাউন্ড করব? তাহলে এভারেজটা কি হইলো, এভারেজ হইলো 40,419 টাকা 250 পয়সা। তাহলে 25, এই দশমিকের পরে যদি 5 বা 5-এর বেশি হয়, যে ঘরটাকে বাদ দিবে ও সেই ঘরটা যদি 5 বা 5-এর বেশি হয় আগের ঘরের সাথে এক যোগ হবে। এখন যেহেতু আমি এটাকে রাউন্ড করতে চাই, তাহলে আমি এই জায়গায় রাউন্ড ফাংশনটা দিব, ইকুয়াল টু রাউন্ড, আর ওই রাউন্ড, রাউন্ড দিয়ে দুইটা আর্গুমেন্ট, এটার এই যে মাঝখানে গুলোকে আর্গুমেন্ট বা প্যারামিটার, প্রথম হচ্ছে নাম্বার, নাম্বারটা কোনটা, এই যে এভারেজ ভ্যালু এইটা, কমা, কমা হচ্ছে নাম ডিজিট, পরের আর্গুমেন্টটা হাইলাইটস হয়ে গেছে, সব নিচে দেখা যায়, হাইলাইটস হয়ে বলতেছে নাম ডিজিট, দশমিকের কয় ঘর দেখতে চাও, কোনো ঘর দেখতে চাই না, তাহলে জিরো। তাহলে বাদ দিতেছে কাকে, এই পয়েন্ট 2 কে, প্রথম ঘরটাকে। তাহলে পয়েন্ট 2 হচ্ছে 5-এর কম, ঠিক আছে, তাহলে এই 19-এ থাকবে, এই যে 19। ঠিক আছে, আর এই ডিসিমেল গুলিকে চাইলে এইভাবে বাদ দিয়ে দিতে পারি অথবা বাড়াইতে পারি। ঠিক আছে, তাহলে এই, এখন দেখেন এইটাকে যদি ভাঙি, এইটাকে করলে এরকম হবে, এই যে হয়েছে। এখানে যদি 5 কমে যায়, 5 কমে গেলে 5 বাদ হয়ে যাচ্ছে, তাহলে 2-এর জায়গায় 3 হয়ে যাবে। যেহেতু আমি বলছি যাকে বাদ দিব সে যদি 5 বা 5-এর বেশি হয় আগের ঘরের সাথে এক যোগ হবে, এই যে 3 হয়ে গেছে। আর তিন, তিন যদি এই জায়গায় 5 হইতো তাহলে 19-এর জায়গায় 20 হয়ে যাইতো, যেহেতু 5-এর কম তাহলে 19-এ থাকবে। এইটা যেভাবে কাজ করে, এই ফর্মুলার ভিতর যদি আপনি এখানে 2 ঘর 3 ঘর যাই দেখাবেন সেটাও সেম ভাবে কাজ করবে। তাহলে ফাংশন দিয়ে করার সুবিধা হচ্ছে এরকম দিয়েও কোনো লাভ নাই, এটা ভাঙবে না, জয় ঘর বলবেন ওই ঘরে দেখাবে। আর এটা যদি ফাংশন রাউন্ড না করেন এটা এভাবে ভেঙে যাবে। আর এই রাউন্ডটা শুধুমাত্র একদম ফাইনাল যে রেজাল্টটা, গ্র্যান্ড টোটাল ফাইনাল রেজাল্ট, সেই জায়গায় শুধু রাউন্ড করব, ইন্ডিভিজুয়াল রেকর্ডে রাউন্ড করব না, তাহলে কম বেশি হয়ে যাবে রেজাল্ট। ঠিক আছে, এটা ফাইনাল রাউন্ডে করব। হাউ মানি এমপ্লয়ি, কয়জন এমপ্লয়ি আছে, এটার জন্য কাউন্ট, যদি নাম্বারকে কাউন্ট করতে চাই কয়টা সেলে নাম্বার আছে, তাহলে কাউন্ট নাম্বার দিয়ে এই সেল, এতজন সেল করছে ওনাদের সিলেক্ট করলাম, তাহলে এটা 8 জন। আর ঠিক একই রকম যদি আমি কাউন্ট লিখে এই এমপ্লয়ীদের সিলেক্ট করি, তখন বের হবে 0। কেন 0 বের হয়েছে এখানে, এই কাউন্ট, এটা 0 বের হওয়ার কারণ কি বলেন তো? এটা হচ্ছে টেক্সট আছে, টেক্সট আছে এজন্য জিরো আসছে। রাইট, তাহলে এটাকে যদি আমি এই টেক্সটটাকে, ও কয়টা সেলের টেক্সট আছে এখানে, এই কয়জন এমপ্লয়ি আছে, যদি ওনাদের নাম সিলেক্ট করে করতে চাই তাহলে কি কোন ফাংশন দিয়ে সিলেক্ট করব? এটা তো করতে পারি, আমি যদি নাম্বারকে সিলেক্ট করি তাহলে 8 দেখায়, ঠিক আছে 8 জন। আর যদি আমি টেক্সটকে সিলেক্ট করি তখন কাউন্ট দিয়ে চিনে না, তাহলে কাউন্ট শুধুমাত্র নাম্বারকে চিনে, টেক্সটকে চিনে না। আর টেক্সটকে চিনে হলো কাউন্টটা, কাউন্টটা মানে কাউন্ট অল, অল মানে কি, কাউন্টে নাম্বারকেও চিনে, কাউন্টে টেক্সটকেও চিনে, দোনোটাকেই চিনে। ঠিক আছে, তাহলে এই কাউন্টে এইবার তাহলে দেখেন এটা 8 দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা যদি কাউন্ট এ দিই তাহলে সে নাম্বার হইলেও চিনবে,
কাউন্ট এ দিলে টেক্সট হলেও চিনবে, আর কাউন্ট শুধুমাত্র নাম্বারকে চিনবে। ঠিক আছে, এই মানে অল, অল মানে দোনো ধরনের ডাটা টাইপ, কারণ আছে তো দুই ধরনের ডাটা টাইপ, নাম্বার টেক্সট দুইটাকে চিনি। বুঝতে পেরেছেন? তাহলে কোন সিলেক্টেড রেঞ্জের মধ্যে কয়টা সেলে নাম্বার আছে বের করতে চাইলে কাউন্ট, সিলেক্টেড রেঞ্জের মধ্যে কয়টা সেলে নাম্বার এবং টেক্সট আছে সেটা হচ্ছে কাউন্ট এ, আর কয়টা সেলে শুধু টেক্সট আছে যে জায়গায় মিক্সচার আছে নাম্বার এবং টেক্সট, তাহলে কাউন্ট এ ফুল রেঞ্জ মাইনাস কাউন্ট ফুল রেঞ্জ। তাহলে নাম্বার টেক্সট থেকে নাম্বার বাদ দিলে শুধুমাত্র টেক্সট থাকবে। ম্যাক্সিমাম, অটোসামের ড্রপডাউনে গেলাম, ম্যাক্স সিলেক্ট করলাম, রেঞ্জটা সিলেক্ট করে দিলাম, এখান থেকে ম্যাক্সিমাম ভ্যালুটা শো করবে, এই যে ম্যাক্সিমাম। বুঝছেন? আর মিনিমাম কি হবে? মিনিমাম সেম ওয়েতে, এই যে এখান থেকে মিন সিলেক্ট করব আর রেঞ্জটাকে জাস্ট ধরায় দিন, ধরায় দিলাম, ধরায় দিয়ে এন্টার দিয়ে দিলে যে মিনিমাম এত। তাহলে এখান থেকে আমরা ভেরি বেসিক ফাংশন গুলি দেখলাম। একটা হলো সাম, ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল এন্ড ভেরি ইউজফুল এবং কন্টিনিউসলি আমরা ইউজ করি, সেটা হচ্ছে সাম। যেখানে দরকার ওখানে কার্সর রাখবো, অটো সাম দিয়ে দিব, আর রেঞ্জটা চিনাই দিব, কতটুকে যোগ চাই। নির্দিষ্ট অংশ হইলে অটোমেটিকলি সে ধরে নিবে, আর যদি বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অংশ হয় তাহলে আমাকে চিনাই দিতে হবে। বিচ্ছিন্ন হইলে কমা হবে, আর একসাথে হইলে কোলন হবে। এভারেজ করতে চাইলে সিলেক্ট করে অটো সামের নিচে এভারেজ আছে সিলেক্ট করে দিব ওইটার, তারপরে রেঞ্জটাকে চিনাই দিব সব সময়। রাউন্ড হইলে রাউন্ড লিখে রেঞ্জটাকে চিনাই দিব, অথবা যে সেলটাকে রাউন্ড করতে চাই ওকে চিনাই দিব, এবং এটা ফাইনাল রেজাল্টে করব, ইন্ডিভিজুয়াল রেজাল্টে না। সিলেক্টেড রেঞ্জের মধ্যে কয়টা সিলেক্ট নাম্বার আছে এটা বের করতে চাইলে কাউন্ট, আর কয়টা রেঞ্জের মধ্যে কয়টা সিলেক্ট টেক্সট আছে অথবা নাম্বার এবং টেক্সট দুইটারে মিক্সচার আছে সেক্ষেত্রে কাউন্ট এ, মানে কাউন্ট অল। ম্যাক্সিমামের জন্য ম্যাক্স, রেঞ্জ চিনাই দিব, মিনিমামের জন্য মিন, রেঞ্জ চিনাই দিব। সেলের উপর বেসিস করে র্যাঙ্কিং করতে চাচ্ছি, সেলের উপর বেসিস করে র্যাঙ্কিং, এই যে এই সবচেয়ে বেশি যে সেল করছে তাকে 1 দিতে পারি, অথবা তাকে 8ও দিতে পারি, যেহেতু 8 জন আছে এটার জন্য র্যাঙ্ক ইকুয়াল টু র্যাঙ্ক। র্যাঙ্ক ইকুয়েশন এবং র্যাঙ্ক একই জিনিস, র্যাঙ্ক 7 অথবা আগের ভার্সনের জন্য, আর র্যাঙ্ক ইকুয়েশন নতুন 10 অথবা আপডেট ভার্সনের জন্য, অফিস 10। তাহলে এই যে র্যাঙ্ক ইকুয়েশন, তিনটা আর্গুমেন্ট, একটা হচ্ছে নাম্বার, একটা হচ্ছে রেফ, একটা হচ্ছে অর্ডার। নাম্বার কি? এই যে লিটন ওনার সেল, কমা রেফারেন্স, রেফারেন্স ওনার সেল সহ বাকি যারা আছে সবার সেল, সবগুলি সেলস। এবং এই যে রেফ আছে, এই রেফ যদি কোথাও থাকে, অথবা ভিলুকাপের যেমন টেবিল অ্যারে আছে, অ্যারে, অ্যারে যদি কোথাও থাকে, তারপরে রেঞ্জ, RANG রেঞ্জ, এই আর্গুমেন্ট যদি থাকে, রেফ রেঞ্জ অ্যারে, এই 3 কথা যখনই দেখবো লক করে দিব, মাস্ট, লক ইজ মাস্ট, এটা খেয়াল রাখেন, তখন ড্র্যাগ করলে আর চেঞ্জ হবে না। আর যদি লক না করেন তাহলে ভুল হয়ে যাবে, একটা সেলে আসবে, ড্র্যাগ করলে পরে আর ভুল ভালো রেজাল্ট আসবে। লক করে দিলাম। পরের আর্গুমেন্ট অপশনাল কি আছে দেখিনি, দুইটা জিনিস আছে, একটা হচ্ছে 0 এবং 1। 0 হচ্ছে ডিসেন্ডিং, ডিসেন্ডিং মানে বড় থেকে ছোট, তাহলে যদি 0 দিই, বড় যেটা আছে তার পজিশন হবে 1, আর যদি অ্যাসেন্ডিং দিই ছোট থেকে বড়, বড় যেটা আছে তার র্যাঙ্ক হবে তখন 8। আর ডিফল্ট আকারে 0 থাকে, যদি কোনো কিছু না দিই ডিফল্ট আকারে 0 হবে। ঠিক আছে, তাহলে আমরা 0 দিলাম, 0 দিলে সবচেয়ে বেশি যে সেল করছে তার পজিশন এখন 1 হবে, ও 67,000 সবচেয়ে বেশি তার 1, ওই অনুসারে বাকিদের র্যাঙ্ক। সবচেয়ে কম সেল করছে 25,000, এটা হচ্ছে 8, আর সবচেয়ে বেশি সেল করছে 67,000, এটা হচ্ছে 1। তাহলে বড়কে যদি সবচেয়ে বেশি যেমন আমরা পরীক্ষার নাম্বার পাইলে আমার রোল 1 হয়, তাহলে ওই অনুসারে সবচেয়ে বেশিকে যদি আমি 1 দিতে চাই, 1 নম্বর পজিশন, তাহলে দিব হচ্ছে 0। আর যদি 0 কোনো কারণে নাও দিই, অপশনাল যেহেতু, তাহলে ওই ক্ষেত্রে 0ই হবে ডিফল্ট আকারে, এই যে একই রেজাল্ট। ঠিক আছে, আর যদি আমি 0-র পরিবর্তে ওই যে আরেকটা আছে যে 1, অর্থাৎ অ্যাসেন্ডিং, তাহলে যদি অ্যাসেন্ডিং দিই তখন এটা হয়ে যাবে উল্টা কেস, সবচেয়ে বেশি যে সেল করছে সেই হয়ে যাবে 8, সবচেয়ে কম যে সেল করছে সেই হয়ে যাবে 1, ওই অনুসারে বাকিরাও চেঞ্জ হবে। কোনো কারণে যদি কোনো একে আমি 1 লাখ বানাই দিলাম, তাহলে অটোমেটিকলি এটা হয়ে যাবে 8,
আর বাকিগুলি ওই অনুসারে চেঞ্জ হয়ে যাবে। র্যাঙ্ক বুঝেছেন? ঠিক আছে না? বুঝতে পেরেছি সবাই? তাহলে এখানে জি, তাহলে তো র্যাঙ্কিংটা একটু এখানে অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং বুঝলাম, কিন্তু আমরা যদি সেকেন্ড হাইয়েস্ট থার্ড হাইয়েস্ট বার করতে চাই সেক্ষেত্রে কি করবো? হ্যাঁ, সেক্ষেত্রে এই এই যদি বড় থেকে সেকেন্ড হাইস্ট দেখতে চান তাহলে লার্জ LA, এই যে লার্জ LARG, লার্জ লার্জ দেখে দুইটা আর্গুমেন্ট অ্যারে, তারপরে কে কে মানে পজিশন, এই যে পুরাটাকে ধরলেন, এই পুরাটা থেকে কমা সেকেন্ড হাইয়েস্ট চাচ্ছেন তাহলে সেকেন্ড মানে 2, তাহলে দুই, দুই মানে সেকেন্ড, এই বড় থেকে 2 নম্বর পজিশনের রেজাল্টটা দেখাবে এন্টার। তাহলে এই যে 2 নম্বর হলো এই যে 45,000 হলো সেকেন্ড পজিশন, 67-র পরে এই যে 45, এই যে 45,000 এটা হলো সেকেন্ড পজিশন, তাই না? এটা সেকেন্ড পজিশনের ভ্যালু। আর যদি ছোট থেকে 3 নম্বর পজিশনে কি আছে, ওটার জন্য স্মল, এসএম, স্মল, স্মল সেম ফর্মুলার স্ট্রাকচার, একই রেঞ্জ, কমা, এখন সেকেন্ড পজিশন থার্ড, ছোট থেকে 3 নম্বর, ছোট থেকে 2 নম্বর, ছোট থেকে 7 নম্বর, ছোট থেকে 5 নম্বর, যাই বলবো ধরলাম ছোট থেকে 3 নম্বর বা ছোট থেকে 2 নম্বর, তাহলে ছোট থেকে 2 নম্বর দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। ছোট থেকে 2 নম্বর সবচেয়ে ছোট হলো 25, তার পরের ছোট হলো এটা 30, ঠিক আছে, বাকিগুলি তার বেশি বড়। আর যদি একদম ছোট এক বলি, এক বললে কি বাইর হবে? মিনিমামটা বাইর হবে, তাই না? সবচেয়ে ছোট মানে মিন, ওই যে 25,000। আর 3 দিলে ছোট থেকে 3 নম্বর পজিশনে ভ্যালু, 3 নম্বরটা হইলো এই যে 32,000, এই যে এটা হলো 3 নম্বর। ঠিক আছে, তাহলে বড় থেকে যে কোনো পজিশনের ভ্যালু চাইলে লার্জ, ছোট থেকে যে কোনো পজিশনের ভ্যালু চাইলে স্মল। আর ম্যাক্স দিলে সবচেয়ে বড়টা, মিন দিলে সবচেয়ে ছোটটা। আর ভ্যালুর উপর বেসিস করে যদি পজিশন দেখতে চাই তখন র্যাঙ্ক। বুঝতে পেরেছি? ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখানে যে জিনিসগুলি দেখলাম, রিলেটিভ ডাটা টাইপ দেখলাম 3টা, নাম্বার, টেক্সট, ফর্মুলা। রেফারেন্সিং দেখলাম 2টা, রিলেটিভ এবং অ্যাবসোলিউট। তাহলে এক্সেল কাজ করে রিলেটিভ আর অ্যাবসোলিউটের মাধ্যমে, আর এই নাম্বার এবং টেক্সটের ডাটার ফরম্যাট নিয়ে কাজ করে। তাহলে এই 2টা যদি জানি, ডাটা টাইপ 3টা, রেফারেন্সিং আপাতত 2টা, এই জিনিসগুলি জানলে আমি কি যে জানি না সেটা জানবো। অনেক সময় হয় না যে কি যে বুঝি না সেটাই বুঝি না, তাহলে শিখবো কি? তাহলে তো শিখবোই না, কারণ আমি তো বুঝতেছি না আমি কি পারি না, তাহলে আমার শিখার কোনো স্কোপও নাই, তাহলে আমি শিখবোই না, কারণ আমার তো দরকারও নাই মনে করতেছি, আমি বুঝতেছি না আমি কি পারি না। আর এই 2টা জানলে কি যে বুঝেন না সেটা বুঝবেন। যদি কোনো ফাইল আপনার কাছে আসে, তাহলে ওই ফাইলে কি করছে আপনি বুঝতে পারবেন যে এই জায়গায় এইটা এটা করছে, আমাকে এইটা তাহলে বুঝতে হবে। তাহলে যদি আপনি বুঝে ফেলেন যে হ্যাঁ এটা বুঝতেছেন না, তাহলে ডেফিনেটলি এটা আপনি যে কোনো ভাবেই শিখে ফেলবেন, আপনাকে কেউ আটকে রাখতে পারবে না। আপনি প্রয়োজনেই আপনি ওটাকে আয়ত্ত করে ফেলবেন। ওকে, এটা কি সবাই ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে এখানে? ওকে, শেয়ারে আসেন যে কেউ, শেয়ার করেন। আমার পার্ট মোটামুটি শেষ, এখন আপনারা শেয়ার করে ওই জায়গায় বাকিগুলি করবেন। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন, সবার জন্য ওপেন করা আছে শেয়ার স্ক্রিন। হুম, শেয়ার করেন, এক্সেল ফাইলটা শেয়ার করেন। যে ফাইলটা এই যে আমি করলাম ওইটা আপনাদেরকে দেওয়া হয়েছে, ওপেন করে সেভ করে রাখছেন, মিনিমাইজ করে রাখছেন, ওখানে ওই ফাইলটাকে শেয়ার করেন। আসেন, শেয়ারে আসেন, শেয়ার করেন, যে কেউ শেয়ার করেন, এই একটা সুযোগ, ক্লাসরুমে এই সুযোগটা পাবেন না। অনলাইনে একদম পুরো 1-to-1 সেশনের মতো আপনার যে সমস্যা সেটা সলভ করতে পারেন, সাথে সাথে আপনি শেয়ার করে ওই জিনিসটা ক্লিয়ার হইতে পারেন। শেয়ার করেন, যে কি শেয়ার করেন। এতক্ষণ শাহাদাত ভাই যে ট্রেনিংটা বা যে আমাদের ফাংশন গুলো বা কি গুলো শিখিয়েছে, এখানে কারো কোনো সমস্যা থাকলে আপনাদের একটা ফাইল দেওয়া হয়েছে, সেই ফাইলটা আপনি ওপেন করে মানে এখান থেকে আরো কোনো কিছু
করেন, যে কেউ যদি শেয়ার জানার থাকে করেন। তাহলে জানতে পারেন। তো আপনার ফাইল অলরেডি চ্যাট বক্সে দিয়ে দেওয়া হয়েছে। ওপেন করা আছে না সে ফাইলটা? শেয়ার করেন, শেয়ার স্ক্রিনে দিয়ে শেয়ারও তো করতে পারেন আপনারা। করেন, সেশনে অ্যাটাচ হইছেন, ওই ক্ষেত্রে এটা শেয়ার করেন। সাঁতার শিখতে হলে পানিতে নামতে হবে, শুধু থিওরিটিক্যাল পড়লে জীবনেও সাঁতার শিখতে পারবেন না। আর যেহেতু আপনারা সম্ভবত জীবিত, যেহেতু জীবন পেয়েছেন, বিশ্বাস করেন মারা যাবেন, তো মরতেই তো হবে, তাহলে ওই অনুসারে আমল করেন। আর যেহেতু আপনারা এখন সেশনে জয়েন্ট করছেন, সময়টাকে মূল্যায়ন করেন, শেয়ার করেন। আরিফুজ্জামান, থ্যাংক ইউ, এটা শেয়ার করতে পারলে ভালো, না পারলে আরো ভালো। না পারলে ওইটা আস্তে আস্তে আমরা শিখলাম, কোনো সমস্যা নাই। বাট সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। আগামী সেশনে যদি সিম্পল জিনিস না পারেন, আপনার জন্য কঠিন হয়ে যাবে, পরের সেশনে আরো কঠিন হয়ে যাবে, আগামী বছর আরো কঠিন হয়ে যাবে। এবং আপনার রিপোর্টিং বসের দায়িত্বগুলি আপনার কাছে আসতেছে চেইন অফ কমান্ডে। আপনার আন্ডারে যে যারা আছে তাদের কাজগুলিও আপনার জানতে হবে, আপনার রিপোর্টিং বসের কাজগুলো ক্রমান্বয়ে আপনার দিকে চলে আসতেছে। আপনি ওই পজিশনে যাবেন, না গেলেও আপনার পজিশনে থেকে ওই কাজগুলো আপনাকে করতে হবে, ওনাকে আরো উপরের কাজ করতে হবে। এবং এটা ফোকাস অলরেডি ভাই পেয়ে গেছেন, ডাটা নিয়ে, আইটি সেক্টর নিয়ে, স্কিল নিয়ে নতুন নতুন জিনিস শিখতে হবে, এবং যেটা জানেন ওইটার আরো নলেজফুল হইতে হবে। ওরে ওইটারে ধারাবাহিকতায় এক্সেলটাও আপনাকে একটা লেভেল পর্যন্ত জানতে হবে। ঠিক আছে? এখন আর অনার্স মাস্টার্স বিবি এমবি এর এটা যা করছেন, যে যেখানে করছেন ওইটার স্কিলটা এখানেই শেষ। এই নতুন নতুন স্কিলগুলিতে ডেভেলপ হলে আপনার ক্যারিয়ারে একটা ভালো পজিটিভ ইম্প্যাক্ট সেটার পড়বে। হ্যাঁ, কি জানি শেয়ার করছিলেন, তো করেন। শেয়ার স্ক্রিনে প্রথম স্ক্রিনটা শো করবেন, তাহলে আপনি যা দেখবেন আমরাও তা দেখবো। আর যদি না হয়, আর প্রথমে এক্সেল ফাইলটা ওপেন করেন, তারপরে দেখবেন শেয়ার স্ক্রিনে গেলে ওই ফাইলটা দেখা যায়, ওটাই ক্লিক করেন। মোবাইল তো সবাই করতে পারেন কাউরে, তাই না? তাহলে এই মোবাইলে ফেসবুকে যে শেয়ার করে এটাও জানতে হবে, যদি কাউরে মোবাইলে ফোন করতে যা পারেন। আর এক্সেলে পারতে হলে অ্যাবসোলিউট সেল রেফারেন্স জানতে হবে। বাস এই দুইটা জানলে আজকে যথেষ্ট, আজকে সেশনের জন্য অ্যাবসোলিউট করতে পারেন। আর কিছু আমার এন্ড থেকে কিছু চাওয়া পাওয়া নাই। হ্যাঁ, আপনি অ্যাবসোলিউট কিভাবে এটা করতে পারেন, ভ্যাট কত বের করতে পারেন, এটা দরকার নাই। পারলে ভালো, না পারলে কোনো সমস্যা নাই, এমনি এমনি পারবেন। বাট অ্যাবসোলিউট করতে পারেন কিনা এটা আমি একটু দেখতে চাই। এই বাস F4 দিলে হয়, অথবা এফ এন চেপে F4 দিতে হয়। এই খুব বেশি চাওয়া না কিন্তু আমার, একটু অ্যাবসোলিউট করতে পারেন, বাস শেষ। ওকে, এইটাই দেখতে চাইছিলাম, একটু করে দেন। ঠিক আছে, এটা একটু মুছে করে দেন। শেয়ার করেছেন সাইফুল ইসলাম, এইটাই দেখতে চাচ্ছি, ঠিক। রাইট। মুছে দেন, টোটাল থেকে টোটাল পর্যন্ত মুছে দেন। আপনি করছেন, ফাইন। করেন, কোনো কথা বলার দরকার নাই, নীরবে করে যান। যা দেখার দেখেন। যে বুঝবেন না উনি বলতে হবে, যে এটা বুঝেন না ওইটা আবার দেখাবেন। কিন্তু আপনার করাটা দেখতে চাইতেছি না। মুছেন, মুছে করেন। শহীদ মোহাম্মদ সাইফুল ইসলাম। হ্যাঁ, সাইফুল ভাই, এটা শেয়ার হয়েছে। শেয়ার হয়েছে, আপনি এই টোটাল ডিসকাউন্ট, আফটার ডিসকাউন্ট, টোটাল প্রাইস আফটার ভ্যাট, এই যে এটা করছেন, এটা একটু করে দেখান মুছে দিয়ে। হ্যাঁ, ওকে, গুড। মুছে দেন, মুছে দেন, ওইটাও মুছেন, এটাও মুছেন। ওকে, এটা কোশ্চেন কি আমি একটু বলি, যে এখানে দেখেন এই প্রোডাক্টগুলি কোয়ান্টিটি, ইউনিট প্রাইস আছে, টোটাল বের করতে হবে। এ, তারপরে টোটাল থেকে এই যে 10% ডিসকাউন্টে ডিসকাউন্ট অ্যামাউন্টটা বের করতে হবে। টোটাল থেকে ডিসকাউন্টটা বাদ দিলে আফটার ডিসকাউন্ট বের হবে। আফটার ডিসকাউন্ট যে প্রাইসটা বের হবে, এই আফটার ডিসকাউন্টটা যে প্রাইসটা বের হবে তার সাথে এই ভ্যাটটা যোগ করে টোটাল প্রাইস আফটার ডিসকাউন্টটা বের করতে হবে। ওকে, গুড। উনি প্রোডাক্ট ফাংশনটা ইউজ করতেছে, এইটা গুণন এইটা, চাইলে আপনি এইটা গুণন এইটাও দিতে পারেন, একই জিনিস। উনি ফাংশন ইউজ করছেন, আপনি ফর্মুলাও ইউজ করতে পারতেন।
আর ডিসকাউন্ট কিভাবে করবে, ওই যে আমরা একটু আগে করছি ওটার মতো। গুড। এই যে দেখেন উনি অ্যাবসুলেট করে দিছে, ঠিক আছে। আর একটু স্লো করেন। ডিসকাউন্টে একটু রাখেন তো। হ্যাঁ, ডিসকাউন্টে কি কেউ কারো কোশ্চেন আছে, ডিসকাউন্ট কিভাবে বের করছে? ওকে, কথা নাই মানে বুঝছেন, মৌনতাই সম্মতির লক্ষণ। আফটার ডিসকাউন্ট বের করেন। উনি সুন্দরভাবে করতেছে, খেয়াল করেন সবাই। বিয়োগ দিয়ে দিছে আফটার। এখন এই আফটার ডিসকাউন্টের উপর ভ্যাট সহ কত টাকা দোকানদারকে দিতে হবে। এই আফটার ডিসকাউন্ট এটা তো দিতেই হবে, এটা কোনো মাপ নাই। এইটা প্লাস এইটার উপর ভ্যাট, এটা দিতেই হবে। এইটা আগে এইটাই দেন, এইটা প্লাস। আচ্ছা, এটা হচ্ছে ডিসকাউন্ট, এইটা হলো ভ্যাট। এই ভ্যাট, ভ্যাট দিতে হবে, তারপরে প্লাস এটা একটু রাখেন, একটু রাখেন। এই আফটার ডিসকাউন্ট প্লাস ভ্যাট এটাও দিতে পারতো উনি। ভ্যাট প্লাস আফটার ডিসকাউন্ট দিছে, একই জিনিস, আগে পরে কোনো সমস্যা নাই। আর এই জায়গায় যে ব্র্যাকেট দিছে, ব্র্যাকেটের কোনো প্রয়োজন ছিল না। ঠিক আছে, আগে যোগের কাজ না কি গুণের কাজ? আগে গুণের কাজ। তাহলে যেহেতু আগে গুণের কাজ, তাহলে ওই ব্র্যাকেট দেওয়ার দরকার নাই। আর যদি এরকম হইতো আগে এ- 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 এই পয়েন্টে, এই পয়েন্টে আগে যোগ আর এই পয়েন্টে গুণ, কিন্তু যোগটা আগে করতে হবে, তাহলে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে। কারণ ব্র্যাকেটের কাজ যোগ বিয়োগ গুণ ভাগের আগে। আর যদি নর্মালি আমরা 9 10 যে সরল করছি, এখানেও সেম। যদি কোনো কারণে ওই গুণের গুণের কাজের আগে যোগের কাজ করতে হয়, তাহলে অবশ্যই এইটার মধ্যে ব্র্যাকেট দিতে হবে। ঠিক আছে, নইলে সে কি করবে? নইলে সে আগে গুণ করে যোগ করবে। ঠিক আছে, তাহলে ওই ক্ষেত্রে নর্মাল যে ম্যাথমেটিক্যাল নিয়ম সেটাই এক্সেল ফলো করে। ওই ক্ষেত্রে এই জায়গায় ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, দিলে ক্ষতি নাই। তারপরেও না দেওয়াটাই বেটার। ঠিক আছে, দিলে বোঝা যাবে যে ওইটা না দিলে বোধহয় হবে না। তাহলে ওইটা মিসকনসেপ্ট থাকে, এই জন্য না দেওয়াটাই ভালো। যত কম তত ভালো। কারণ ব্র্যাকেট দিতে গেলেও আপনার কয়েক মিলি সেকেন্ড নষ্ট হয়। ওই কয়েক মিলি সেকেন্ড মিলে আপনি যদি এসিআই তে 10 বছর আরো চাকরি করেন, আপনার এরকম ফর্মুলা ইউজ করতে যদি 2 ঘন্টাও নষ্ট হয়, এই 2 ঘন্টার ভ্যালু আপনার কাছে নাই। কিন্তু টপ ম্যানেজমেন্টের কাছে এই 2 ঘন্টার ভ্যালু আছে। আর ওই ভ্যালুটা যেন, এই 2 ঘন্টা আপনার লস না হয়, এই জন্য ট্রেনিং ডিপার্টমেন্টকে এসিআই নার্সিং করে। এখানে লাখ লাখ টাকা প্রতি মাসে স্যালারি দেয় ট্রেনিং ডিপার্টমেন্টের। তাহলে ওইটার দেওয়ার অর্থ কি? ওই যে আপনার 2 ঘন্টা সেভ করে দিছে। আপনারা তো প্রোডাক্ট ডেভেলপ করতেছেন, কিন্তু এমপ্লয়ি ডেভেলপ করতে সবাই পারে না। অনেক প্রতিষ্ঠান, বড় বড় প্রতিষ্ঠান, কোনো ট্রেনিং ডিপার্টমেন্ট নাই, হায়ার করে একদিনের জন্য আনে, এক সপ্তাহের জন্য আনে, কাউরে 1 মাসের জন্য পাঠায়, কিন্তু কন্টিনিউয়াসলি ট্রেনিং এর আন্ডারে ওই পুরা ডিপার্টমেন্ট, পুরা এমপ্লয়ি থাকে না। তাহলে এটা এসিআই কন্টিনিউ করছে, এবং এটা ইম্প্যাক্ট টপ ম্যানেজমেন্ট বুঝতেছে, যেটা আমি আপনি হয়তো বা বুঝতেছি না। ঠিক আছে, যার কারণে এই যে এই সময়টা খুব ইম্পর্টেন্ট, এটা না হইলেও চলে, এটা আমরা জানলাম। ওকে, এন্টার দিয়ে দেন, ভেরি গুড। তাহলে দেখেন, এই দুটোটা একসাথে ধরে টান দেন, 90 আর এটা। তাহলে এই অনুসারে হচ্ছে। কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে পেরেছেন? ওকে, এক হলো যে আমি লজ্জা পাই, শেয়ার করতে লজ্জা লাগে। নো প্রবলেম, আমি জানি। ইনভার্টার টাইপ এইটা তো মানে একটু লাজুক টাইপের বা যে কোনো হইতে পারে, ওই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু আমি বুঝতেছি এইটা করে না, আমি বুঝতেছি না আবার বলতেও লজ্জা করতেছি, তাহলে নিজেকে ঠকায়েন না। ঠিক আছে, নিজের সাথে প্রতারণা করেন না, নিজেকে ভালোবাসেন, নিজে স্কিলফুল হন, নিজে জানেন, তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু নিজেকে ইয়ে করে না। এখন পার পেয়ে যাচ্ছেন, সামনে এমন সময় আসবে যখন প্রয়োজন হবে, কষ্ট পেয়ে শিখতে হবে। তখন ওই কষ্টটা আগে এখনই শিখেই ফেলতে পারলে ভালো। ঠিক আছে, আমরা বুঝছি। পরে টেস্ট টুতে একটু চলে যান। জাস্ট না, টেস্ট একটু বেসিক ফাংশন আসেন তো, র্যাঙ্কিংটা একটু দেখান আবার। ঠিক আছে, এই র্যাঙ্কিংটা একটু মুছে দেন। হুম, এটা মুছে দেন, এটাকে আবার একটু দেখান। র্যাঙ্ক অথবা র্যাঙ্ক ইকুয়েশন সেম। 3টা আর্গুমেন্ট, প্রথমটা হচ্ছে নাম্বার, এই লিটন ওনার সেল, কমা, 19 বাকি সবার সেল। গুড।
এবং এই যে রেফারেন্স, এটাকে অবশ্যই লক করতে হবে, ঠিক আছে? যদি আমি 0 দিই, বড় যে পজিশন সে হবে 1, আর 1 দিলে বড় যে পজিশন সেল সেটা হয়ে যাবে 8 জনের মধ্যে, ঠিক আছে? কন্ট্রোল চেপে 1 দিলে একসাথে হয়ে যাবে। ওকে, ঠিক আছে। এই জায়গায় কারো কোনো কোশ্চেন আছে? র্যাঙ্কিংটা আর একবার। হ্যাঁ, র্যাঙ্কিংটা আবার দেখতে চাইতেছে। র্যাঙ্কিংটা আবার একটু দেখান। এটা এই 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 পুরাটাকে কপি করেন, এইখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত একটু কপি করেন, হেড সহ কপি করে এইটা এই জায়গায় রাখেন, একটু নিচে রাখেন, পেস্ট করেন, আর একটু উপরে এখানে। হ্যাঁ, ছোট করে দিয়ে উপরে উঠান, ওইটাও যেন দেখা যায়। আবার করেন এখানে। হ্যাঁ, আবার করেন, আবার করেন, ওকে। আবার করেন, এই যে জায়গায় করছেন ওই জায়গায় করেন, এই যে এই জায়গায় করেন আবার, ফর্মুলা লিখে করেন। ওইটা বেসিক ফাংশনের, হ্যাঁ, এই জায়গায় করেন আবার, মুছে দেন। হ্যাঁ, করেন। ওকে, নো, এইটা করছিলাম, আমার কাছে মনে হচ্ছে সিলেক্ট করার পরে F4 দিলে হবে, আবার মুছে এতটুকু। আপনি 2বার F4 দিয়ে লক করছেন, একবারেই হবে। আমার তো দরকার আপনার 1-2 সেকেন্ড কমায় দেওয়া টাইম। এই F4 দেন, হয়ে যাবে। এই যে বাস, একসাথে একটা সেল করলো, একসাথে 10,000 সেল সিলেক্ট করলো একসাথে হবে। ওকে, এটাকে অ্যাসেন্ডিং করেন। না, এখানে না, এখানে না, এটা তো আচ্ছা। র্যাঙ্ক সবসময় 1 থেকে শুরু হয়। র্যাঙ্ক অ্যাসেন্ডিং ও চেনে না, ডিসেন্ডিং ও চেনে না। অ্যাসেন্ডিং মানে ওই জায়গায় অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং মানে 0 কে হলো 0 দিলে বড়টা 1 হবে, মানে বড়টা ডিসেন্ডিং হলে উপরে চলে যায়, আর 1 দিলে 1 অ্যাসেন্ডিং হবে, ছোটটা 1 হয় আর কি। র্যাঙ্ক 1 থেকে শুরু হয়, র্যাঙ্ক কিন্তু অ্যাসেন্ডিং ডিসেন্ডিং চিনে না, চিনেই না। হ্যাঁ, একটা একটা আন্ডুদান, এই শুধু এতটুকু, এর পরের অংশ তো আপনি করতে বলি নাই। এইটা কাটেন। হ্যাঁ, ডিলিট করে দেন। এটা ক্লিয়ার অল দিয়ে দিবেন, ওইটুক না। এখন উপরেরটাও যেন চলে না যায়। হুম, হুম, হুম। আস্তে আস্তে করেন, তাড়াহুড়োর কিছু নাই। হ্যাঁ, এই যে এটা করছেন, এটাকে কি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করেন। এটাকে একটু অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করেন। না না, এই ফর্মুলা না, এই এমনে ধরে এটা কেউ বলে না, কিন্তু কয়েকজনের মনে মনে আছে আর কি, ওই ওনাদের মনের কথা আমি বলতেছি। এটাকে ছোট থেকে বড় সাজান, সেটা বলতেছি। একের পরে 8 না, 1, 2, 3, এরকম আসবে আর কি। এখানে না, এখানে নাই। এই যে পাশে এই যে সর্টিং এখানে আছে। হ্যাঁ, এই যে ছোট থেকে বড় করছেন, দেন এখানে স্মল টু লার্জ দেন। হচ্ছে লার্জ টু স্মল, হচ্ছে না কেন?
সিলেকশন করলাম, লার্জেস্ট, চেঞ্জ হচ্ছে না। ওই চেঞ্জ হইতেছে না তো? না, হচ্ছে না তো, কেন সেটাই হচ্ছে না? এই ভ্যালুগুলি এখানে তো চেঞ্জ করতে পারতেছেন না, এবার এখানে করেন তো, এখানে করেন তো। এটা। হ্যাঁ, হ্যাঁ, এটা এটা মানে কি এক্সপান্ড দা সিলেকশন। ওর সাথে যে এই যে এই লিটন আছে, লিটন এই যদি নিচে নামে লিটন সহ নিচে নামবে, এ যদি উপরে উঠে লিটন সহ উপরে নামবে, অর্থাৎ তার ফুল রো কে চেঞ্জ করবে। এক্সপান্ড দা সিলেকশন এটা ঠিক আছে। আর যদি শুধু এইটা সিলেক্ট করে কন্টিনিউ দা কারেন্ট সিলেকশন, তখন শুধুমাত্র এ চেঞ্জ হবে, এরা চেঞ্জ হবে না, তখন সব রেজাল্ট উল্টাপাল্টা হয়ে যাবে। তাহলে এটাই ঠিক আছে। আচ্ছা ওকে, আচ্ছা। ঠিক আছে। এটা দিলে এখন এখানে অ্যাসেন্ডিং হবে বা ডিসেন্ডিং, সাথে এগুলো চেঞ্জ হবে। দেন এই দেখেন এগুলা ওই অনুসারে, যে 1 2 3 4 হয়েছে, আর এগুলা ওই অনুসারে চেঞ্জ হয়ে গেছে। বুঝতেছেন? আর এটা তাহলে এখানে অ্যাসেন্ডিং দুইটাই হবে ওই অনুসারে এক্সপানশন। আর এইটা যদি শুধু করেন, এটা ভ্যালু পেস্ট করতে হবে, একজন মেসেজে দিছেন, ঠিক আছে, ওখানে একটু মুখে বলে দিলেই তো হইতো, মেসেজে না দিয়ে বলতেন, এটাকে ভ্যালু পেস্ট করে দিলেই হয়ে যাবে। ভেরি গুড। এই যে বলছেন এই, তাহলে এই একটু বললে অন্যদের জন্য সুবিধা হয়। তাহলে এটা কি হবে? এটা ফাংশনের ভিতরে আছে, একে তো চেঞ্জ করতে পারতেছে না, যার কারণে সে পারতেছে না। তাহলে এই জায়গায় কি করতে হবে? এটাকে আপনি ইয়ে করে দিবেন। এই যে উনি বলছে যে সাইদুর রহমান ভাই, এটাকে ভ্যালু পেস্ট করতে হবে, এটা ফাংশন আছে না, ফাংশনটাকে ভ্যালু পেস্ট করে দেন। তাহলে ওই ভ্যালু থেকে সে আইসোলেটেড হয়ে যাবে। তারপরে তখন করতে পারবে কপি, কপি করে ভ্যালু পেস্ট ওই জায়গায় করেন, ওই জায়গায় করেন, আবার নতুন কেন করবেন? এরে কপি করেন, এরে আবার ভ্যালু পেস্ট করেন। ঠিক আছে, বাস এখন আর ফর্মুলা নাই। ঠিক আছে, এইবার হেড সহ ধরবেন সব সময়। ঠিক আছে, হেড সহ ধরবেন। এখন ওই যে মাই ডাটা হেডার একটা মেসেজ আসবে, এবং সাথে সাথে অ্যাসেন্ডিং হয়ে যাচ্ছে, দেখেন। ঠিক আছে, এক্সপান্ড সিলেকশন কেন আসছে আবার বলেন তো? আর কারণ এই ওটা যে তো। পাশে আবার একটা বাচ্চা রেখে দিছেন, বা তার ফ্যামিলি রেখে দিছেন, এই ফ্যামিলিকে ডিলিট করে দেন, তাহলে আর ওই মেসেজ দিবে না। বুঝলাম না আমি একটা জিনিস আমি কয়েকদিন থেকে বলতেছি, কিন্তু আপনি তো দেন ওকে রাখছেন, আমি বুঝলাম না। এই যে এবার অ্যাসেন্ডিং হচ্ছে, ডিসেন্ডিং হচ্ছে, তাই না? তাহলে আপনার বোঝা লাগবে। জি। ওকে, তাহলে এটা খেয়াল রাখেন, এরকম যদি অ্যালাইন থাকে তাহলে এক্সপান্ড দ্য সিলেকশন, দিস ইজ দ্য ভেরি কারেক্ট। আর যদি অ্যালাইনমেন্ট না থাকে, ইন্ডিভিজুয়াল থাকে, তাহলে ওই জায়গায় যদি ফাংশন থাকে তাহলে ওইটা হবে না। আর যদি সেটাকে ভ্যালু বেস্ট করে দিই বা নর্মাল নাম্বার থাকে, তাহলে সেটা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, অথবা টেক্সট থাকলে সেটা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং সবই হবে। আর হেড সিলেক্ট করবো। ওকে, টেস্ট 2 তে চলে যান। এখানে এই টার্গেট আছে স্যাভলন, সল্ট, এয়ার ফ্রেশ, অ্যারোসল, টোটাল টার্গেট বের করেন। অ্যাচিভমেন্ট বা সেলস আছে, টোটাল সেলস বের করেন। 90 টাকা, 100 টাকা টার্গেট ছিল, 90 টাকা সেল করছে, অ্যাচিভমেন্ট পার্সেন্টেজ বের করেন। আহ, আচ্ছা, উনি শেয়ারে আসছে, উনি শেষ করুক, তারপরে সাইদুর রহমান ভাই আপনি যদি করতে চান কইলেন। তারপরে এই ইন্ডিভিজুয়াল পার্সেন্টেজ বের করেন, আর টোটালের মধ্যে কন্ট্রিবিউশন বের করেন। হ্যাঁ, ওকে, গুড। অ্যাচিভমেন্ট ভাগ টার্গেট, ভেরি গুড। অ্যাচিভমেন্ট, কন্ট্রিবিউশন, গ্রোথ, এগুলাকে পার্সেন্টেজে দেখাবো। এই যে পার্সেন্টেজ কি করছেন, এই যে 100 দিয়ে করছে, এটা ভুল, অনেক বড় ভুল। এখন আমি ভুল করছি এই জন্য, যার কারণ আমার সুপারভাইজার এইভাবে দেখতে চায়। ঠিক আছে, তো সুপারভাইজার ক্লিয়ার না, এই জন্য উনি এইভাবে দেখতে চায়। ঠিক আছে, এই 90 কি 10,000 টাকায় 90, নাকি নাম্বারে যায় পার্সেন্টেজ করে দিলেই হয়ে যাবে। এটা কখনোই এইরকম দিব না। তাহলে ওইটা সবসময় অ্যাচিভমেন্ট, কন্ট্রিবিউশন, গ্রোথ এগুলো সব পার্সেন্টেজে হয়। মানে 100 টাকায় 90, 100 টাকায় 10, 100 টাকায় 7, 100 টাকায় 107,
তাহলে এখান থেকে এখানে এই পার্সেন্টেজ দিয়ে দিব, রাইট? খেয়াল, তাহলে বুঝতেছি 100-র মধ্যে 90% ওনার অ্যাচিভমেন্ট। ঠিক আছে, 90%। তারপরে ড্র্যাগ করে দেন। হ্যাঁ, শেষ পর্যন্ত পরেরটাও। আর অ্যাচিভমেন্টটা কি হবে এখানে? কন্ট্রিবিউশনটা হবে ইন্ডিভিজুয়াল অ্যাচিভমেন্ট ডিভাইডেড বাই টোটাল অ্যাচিভমেন্ট। টোটালের মধ্যে স্যাভলনের অবদান কত, টোটালের মধ্যে বাকিগুলি কন্ট্রিবিউশন কতটুকু করেন। আচ্ছা, এইটা এটা তো ঠিক হয় নাই। এই জায়গায় যদি এই কোন রোতে অথবা কোনো কলামে দুই ফাংশন কখনো হয় না। যদি করেন, গোজামিল দিছেন, রং নাম্বার। বুঝছেন, একে কলামে অথবা একে রোতে কখনো দুই ফাংশন হয় না। আচ্ছা। যদি করেন, গোজামিল দিছেন। ঠিক আছে, অথবা ভয় পাইছেন। হুম। তাহলে এরকম কখনো কোথাও হয় না, মনে রাখেন। যে বিজনেসে যেখানেই করেন তাহলে ওটা গোজামিল দেওয়া। তাহলে এই এই জায়গায় যেটা করছেন ওরে ধরে টান দেন, অটোমেটিকলি হবে। পুরা শেষ পর্যন্ত জানো, অটোমেটিক এই যে কন্ট্রিবিউশন আপনার এত। ঠিক আছে, হ্যাঁ, এত ছিল টোটাল টার্গেট। সেল করছেন 445 টাকা, তাহলে 101%। আর কন্ট্রিবিউশন সবসময় টোটাল কন্ট্রিবিউশন 100 হবে অলওয়েজ। টোটালকে টোটাল দিয়ে ভাগ দিলে 100-এ হয়। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আর এটা কি, এই ফর্মুলাটার মধ্যে এটাকে টোটালটা যেহেতু সবার জন্য কমন, এটাকে লক করছেন, ভেরি গুড। এটা নিজে থেকে ভুল করছিলেন, নিজে ধরে ফেলছেন, নিজে সলভ করছেন। ঠিক আছে, তাহলে এখানে এই টোটাল যেতে একটু ক্লিক করেন, ডাবল ক্লিক। হ্যাঁ, তাহলে এটাকে এই যে টোটালটা দেখেন, স্যাভলনের জন্য টোটাল যা, সল্টের জন্য তো টোটাল তা। তাহলে ওই জন্য এই টোটালটাকে লক করতে হবে। ঠিক আছে, ওই অনুসারে টোটালকে টোটাল কন্ট্রিবিউশন 100%, শেষেরটা 100 হবে। তাহলে এটা হলো অ্যাচিভমেন্ট, এবং এটা হলো আগেরটা ছিল কন্ট্রিবিউশন। কোনো কোশ্চেন আছে কারো? বুঝতে পেরেছি না? ওকে। জুন মে মাসে এত কোয়ান্টিটি সেল করছেন, জুনে এত কোয়ান্টিটি সেল করছেন, গ্রোথ কত হয়েছে? গ্রোথ বের করেন। এন্টার দিয়ে দেন, হ্যাঁ করেন। গ্রোথ, জুনের সেল হচ্ছে 100 কোয়ান্টিটি, জুলাইয়ের সেল 200 কোয়ান্টিটি, অথবা 100 টাকা 200 টাকা। তাহলে গ্রোথের সূত্র কি? কারেন্ট মাইনাস প্রিভিয়াস, তারপর ডিভাইডেড বাই প্রিভিয়াস। কারেন্ট মাইনাস প্রিভিয়াস ডিভাইডেড বাই প্রিভিয়াস, এই। আচ্ছা, এখানে কত, 100% আসার কথা না? পার্সেন্টেজ দেন। আচ্ছা, তাহলে এটা এটা কি হয়েছে বলেন তো? আগে বিয়োগ নাকি আগে ভাগ? হুম, ভাগ হয়েছে আগে। আগে ভাগ হয়েছে, কারণ আগে বিয়োগের আগে ভাগ। ভাগের কাজ। অবশ্যই ব্র্যাকেট দিতে হবে। ঠিক আছে, এই যে ব্র্যাকেটের আগে, ব্র্যাকেটের কাজ আগে করবে, তারপরে যোগ গুণ ভাগের কাজ আগে পরে করবে। এই যে পার্সেন্টেজ দিয়ে দেন, 100% হয়ে যাবে। ওকে, তাহলে এখানে ব্র্যাকেট ইজ মাস্ট। কারেন্ট মাইনাস প্রিভিয়াস ডিভাইডেড বাই প্রিভিয়াস, কারেন্ট এবং প্রিভিয়াসটা বিয়োগটা যেটা আগে করতে হবে, অথবা কারেন্ট ভাগ প্রিভিয়াস -1, একই একই সূত্র, আনুপাতিক হারে প্রকাশ করলে ওইটা হয়। টান দিয়ে দেন।
আচ্ছা, এটাকে আবার এই জায়গায় এইভাবে করতে পারেন। একটু এখানে ফর্মুলাটা আবার একটু দেখান, এখানে দেখান, এখানে ওই জায়গায় দেখা যায় না। এখানে একটু এটাকে এবার এই ব্র্যাকেট উঠায় দেন। কারেন্ট কারেন্ট ভাগ প্রিভিয়াস ভাগ প্রিভিয়াস -1, এইটা একই একই জিনিস। এন্টার, এটাকে পার্সেন্টেজ করে দেন। ধরেন আগে, ধরেন 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 নাই তো। ওকে, একই ফর্মুলা, ঠিক আছে, দুইটাই সেম। তাহলে এটা হচ্ছে কারেন্ট ভাগ প্রিভিয়াস -1, অথবা কারেন্ট মাইনাস প্রিভিয়াস ডিভাইডেড বাই প্রিভিয়াস, কারেন্ট মাইনাস প্রিভিয়াস ব্র্যাকেটে রাখতে হবে, কারণ ওইটা মাইনাস করে তারপরে ভাগ হওয়া করবে। আচ্ছা, এখন দেখেন এটা কেন ডিপ বাই জিরো আসছে, কারণ এই যে ফান কেক এটা 2000 এই মে মাসে লঞ্চ করে নাই, কোনো সেল হয় নাই, যার কারণে এই 24 জুনে লঞ্চ করছে বা মার্কেটে আসছে, যার কারণে সেল হয়েছে। তাহলে এই ক্ষেত্রে যদি কোনো কম্পেয়ার করার কেউ না থাকে, তাহলে ওই যে গ্রোথ কত, যদি 2 টাকাও সেল করেন গ্রোথ 100% হবে, তাই না? যেহেতু কোনো কম্পিটিটর নাই, আমার রোল এক ক্লাসে, কারণ স্টুডেন্ট আছে একজন, তাহলে আমার রোল 2 হওয়ার কোনো সুযোগই নাই, আমি ফেল করলেও এক রোল, পাস করলেও এক রোল। তাহলে ওই ক্ষেত্রে যেহেতু কোনো বেইজে কোনো কম্পেয়ার নাই, তাহলে যাই সেল করি আমার গ্রোথ হবে 100%। তাহলে এই যে এই এররটা কখন আসে, যখন কোনো নিউমেরিক্যাল ভ্যালুকে 0 দ্বারা ভাগ করা হয়, তখন ডিপ বাই জিরো হয়, অর্থাৎ ইনফিনিটি, অসংজ্ঞায়িত। এই ধরনের এরর, নাম হ্যাশ নেম এরর, হ্যাশ না ডিপ বাই জিরো, হ্যাশ এন এ, হ্যাশ ভ্যালু, হ্যাশ রেফ, এই যে এই 5 ধরনের এরর পরিবর্তে যদি কোনো মেসেজ দিতে চাই, ইফ এরর ইউজ করি। ঠিক আছে, ইফ এরর ইউজ করেন ফর্মুলার না না, প্রথম এই এই কামেন্টের জন্য জানি ইফ আমাদের এরর, কাছে বুঝতে পারবো। দেখেন ইফ এরর, ক্লিক, ইফ এরর একটা ব্র্যাকেট হবে, একটা ব্র্যাকেট দেন। আর ওই কারেন্ট মাইনাস প্রিভিয়াস এটা তো ওর ব্র্যাকেট, আর ইফ এরর একটা ব্র্যাকেট, ব্র্যাকেট এটাকে আমরা প্যারেনথিসিস বলি। এখানে ব্র্যাকেট হবে না, এখানে কমা হবে। কমা দিয়ে এই যে এরর হলে কি হবে, এই যে এরর হলে কি হবে, সে বলতেছে এরর হলে 1 দিবেন, 1 মানে 100%। ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দেন। এটা কোথায় করছেন? এই জায়গায় করছেন। এবার এটা ধরে উপরে ধাক্কা দেন, এটা ধরে নিচে ধাক্কা দেন। সবসময় প্রথমেই করবেন, যা করবেন সব প্রথমে, ঠিক আছে? প্রথমটা তাহলে একটু দেখান কি করছেন, এখানে প্রথমে যান, যা করবেন সব প্রথমে করবেন, কোনো মাঝামাঝি না, এখানে না। এটা হচ্ছে দুর্বল পয়েন্ট এক্সেলের, কারো গোপন কথা প্রকাশ করতে হয় না, ঠিক আছে, কারো দুর্বলতা বলতে হয় না। তা গোপনে যদি বলে উপকার হয় সেটাও করতে হয়। আর এক্সেলের দুর্বল জায়গা এইটা, এই জায়গায় ধরলে এক্সেল অসহায় হয়ে যায় অনেক সময়, এই জায়গায় কাজ করলে এক্সেল উল্টাপাল্টা কমান্ড দিলে এক্সেল ছুটাছুটি করে অস্থির হয়ে যায়। অনেকে যারা দুর্বল, এক্সেলে দুর্বল মানে স্ট্রং না, তারা কিন্তু ভেবাচাকা খেয়ে যায়। আর এই জায়গায় যখন ক্লিক করেন এক্সেল শান্ত হয়ে যায়, ভদ্র ছেলের মতো কাজ করে, ঠিক আছে? এই জায়গায় করাটা ভুল সেটা বলছি না। তাহলে এই জায়গায় করলে সবাই দেখতে পায়, এবং এটা করলে আপনার কন্ট্রোল আপনার আছে বোঝা যায়, ঠিক আছে? তাহলে এইটা এক্সেলের দুর্বল পয়েন্ট, মনে রাখেন। আচ্ছা, তাহলে এই যে এইটা ফর্মুলা অ্যাপ্লাই করছে, এটা কি বুঝছেন? তাহলে ইফ এরর, ওই যে বললাম 5টা এরর, হ্যাশ নেম, হ্যাশ ডিপ বাই জিরো, হ্যাশ এন এ, হ্যাশ ভ্যালু, হ্যাশ রেফ, এই 5টা এরর যেই যেই কারণে হয়, যেই কারণেই হোক না কেন, ওই 5টা এরর পরিবর্তে যদি কোনো অন্য মেসেজ দেখতে চান, ইফ এরর ইউজ করতে পারেন। এটার ফর্মুলার ভিতরে এটার আর্গুমেন্ট দুইটা হচ্ছে ভ্যালু, ভ্যালু মানে যেই ভ্যালু চান, যেই ফর্মুলা চান সেটা যা হয় তাই হবে। আর কমা হলো এরর যদি হয় কি হবে, কমার পরে যা দেখাবেন তাই দেখাবেন। 1 মানে 100% 1 হয়েছে। যদি বলি যে না এটা জিরো হবে, তাহলে কি করবেন, 1 এর জায়গায় জিরো দিয়ে দিলে জিরো হবে। যদি কিছু নাও দেন, কিছু দিয়েন না, জিরো কাটা দেন, তাও জিরো হবে, এন্টার দেন। কমা দিতে হবে, কমা দিচ্ছেন, এন্টার ড্র্যাগ করেন, ওই জিরোই হবে, কিছু না হইলে জিরোই হবে। কিছুই দেখাবো না, খালি রাখবো, খালি রাখেন, খালি, কিছুই হবে না। খালি মানে কি, এমটি। খালি করবেন কিভাবে, এখন তো চাইতেই দিবেন আপনাকে, কারণ কমা প্যারামিটার দিতেই হবে। এন্ড দিয়ে একটা এন্ড দিয়ে ইনভার্টেড কমার ভিতরে একটা স্পেস দিলে তো ফাঁকা হয়ে যাবে। আচ্ছা, এন কেন দিবেন? ইনভাইট, খালি, খালি কি নাম্বার না টেক্সট? খালি
টেক্সট, নাম্বার তো না, নাম্বার তো টেক্সট, না। নাম্বার অবশ্যই টেক্সট। তাহলে অবশ্যই টেক্সট, যেহেতু নাম্বার না তাহলে টেক্সট। আমার নাম শাহাদাত, বাকি 34,793 জন আরো এমপ্লয়ি আছে এসিআই, বাকি সবার নাম এসিআই। তাহলে আমার নাম্বার হলো যা নাম্বার সাথে আছে সব টেক্সট। তাহলে এইটা দেন, এবার দেখি পারেন নাকি। খালি কথা, এন্টার দিয়ে দেন। এই যে দেখেন এখন ওই যে জিরো ওখানে ড্র্যাগ করে দেন, টান দেন। আচ্ছা, খালি কিন্তু হয় নাই। চোখে দেখতেছি খালি, আসলে খালি না। কারণ আমরা চোখে যা দেখি সব সঠিক না। ঠিক আছে, এই জায়গায় কিন্তু একটা লেন্থ হয়ে গেছে। ঠিক আছে, এই যে স্পেস একটা দিছেন এখানে, একটু লেখেন ইকুয়াল টু, লেখেন এই জায়গায় ইকুয়াল টু লেন, LEN, লেন। হ্যাঁ দেন, ট্যাপ ট্যাপ করেন। হ্যাঁ এটাকে এই খালি সেলটাকে ধরেন, এন্টার দেন। এই যে দেখেন এক লেখা উঠবে, এক মানে এখানে একটা লেন্থ আছে, ওই যে স্পেস দিছেন। কারণ কাউরে খালি হাতে ফিরাবেন এটা কেমন জানি লাগে। কিছু একটা চাইছেন, নে বাবা কিছু একটা নিয়ে যা, এই জন্য একটা স্পেস দিচ্ছেন। এটা তো খালি না, স্পেস হলো ডাবল কোটেশন, ডাবল কোটেশন, নো স্পেস। ঠিক আছে, তাহলে স্পেস দেওয়া যাবে না, খেয়াল রাখেন। স্পেস দিচ্ছেন, এখানে একটা লেন্থ হয়ে গেছে, এখানে আবার যান ডাবল কোটেশন, নো স্পেস, কোনো স্পেস না। এত ভালো ভালো না, চাইলে সবাই কি সবকিছু দিতে হবে নাকি। এখন খালি হয়েছে, এই যে জিরো, এখানে কোনো লেন নাই। ঠিক আছে, তাহলে এইটা খেয়াল রাখেন। তাহলে ইফ এরর আমরা কখন ইউজ করি, ওই 5টা এরর কারণে যদি অন্য কোনো মেসেজ দেখতে চাই তখন ইফ এরর ইউজ করব। ওকে, বুঝতে পেরেছি না আমরা এগুলা এতটুকু? জি সালন ভাই। ওকে, আচ্ছা আজকের ডেটটা একটু এখানে লেখেন। আজকের ডেট এইভাবে লিখলে তো আপনার প্যারামিটার দিতে হবে ভিতরে, আসলে লেখেন এইভাবেও হবে। ইয়ার মান্থ ডে দিয়ে দিতে হবে। এই যে আজকের ডেট, ঠিক আছে। এমনি টুডে দিলে হয়তো আজকে। হ্যাঁ টুডে দিলে হইতো, এই যে দেখেন ডেট ফরম্যাট হয়ে গেছে জেনারেল থেকে, তাই না? আচ্ছা, এই যে টুডে লেখেন আবার, শুধু টুডে, পুরা মুছে দেন, পুরা মুছে দেন। এটা হচ্ছে যখন ডে মান্থ ইয়ার আলাদা আলাদা সেলে থাকে, ওই 3টা সেল মিলে যদি আমি ডেট লিখতে চাই এরকম লিখতে পারি। ওকে গুড। আর এই ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এটাকে বলা হয় প্যারেন্থিসিস। সবগুলি ফাংশনের প্যারেন্থিসিস আছে, প্যারেন্থিসিস ছাড়া ফাংশন হয় না। এই যে বাস হয়ে গেছে। তাহলে এই টুডের ডেটের মধ্যে ফরম্যাটে কি আসছে? মান্থ, ইয়ার, মান্থ, ডে। ডে। ঠিক আছে, তাহলে ইয়ার মান্থ ডে কেন আসলো? ওই যে ডেট লিখছেন ওই জায়গায় একটা ফরম্যাট ও চিনি নিছে, যার কারণে ওই ফরম্যাটে আসছে। যদি কোনো কারণে এখানে আবার দেন, এখানে আবার টুডে লেখেন পাশে, ক্লোজ করেন ব্র্যাকেট, এন্টার দেন। এখন কিন্তু মান যে কোন ফরম্যাটে আসছে ওইটাই ধরে রাখছে, ওই যে ওই রেফারেন্সে একটা চিনাইছে তো, ওই অনুসারে ধরে রাখছে। আচ্ছা, এই যে যেটা দিছেন এটা ডেট ফরম্যাট আছে না, এখানে চলে আসেন আবার, এন্টার দিয়ে দেন। ওইটাকে একটু ধরেন, ওইটাকে ধরে এটা ফরম্যাটে যান, ধরেন কন্ট্রোল চেপে 1 দেন, তাহলে ফরম্যাট সেলে চলে যাবে। হ্যাঁ, কন্ট্রোল চেপে 1, এই যে ফরম্যাট, ডেটের ফরম্যাট, এই যে কাস্টম, কাস্টমে যান। এই যে দেখেন এখানে কি আছে, ওয়াই ডে, এখানে চাইলে ডে মান্থ ইয়ার সিলেক্ট করছেন, ওকে ফাইন দেন, চেঞ্জ করেন ডে মান্থ ইয়ার, ওকে দেন। এই ডে মান্থ ইয়ার হয়ে গেছে। অর্থাৎ আপনি এই যে যে টুডে লিখছেন, টুডেটাই হচ্ছে, বা টুডেটা বিভিন্ন ফরম্যাটে হচ্ছে। তাহলে আপনি এখানে যা দেখতে চাবেন ওই কাস্টম ফরম্যাটে যে যেইভাবে দেখবেন ওইভাবেই দেখাবে। বুঝছেন? যদি আপনি দেখতে চান জুলাই, জুলাই আগে লেখা থাকবে, তারপরে হবে হচ্ছে জুলাই, তারপরে জুলাই প্রথমে হবে, তারপরে হবে হচ্ছে 16, একটা স্পেস হয়ে তারপরে কমা হয়ে 2025 হবে। কিভাবে দেখাবেন? এইভাবে যদি দেখতে চান, জুলাই, জুলাই, তারপরে হচ্ছে 16, একটা কমা, কমা কমা দেওয়ার পরে 2025।
এটা দেখতে চাইলে কিভাবে করবেন? আচ্ছা, একটু দেখেন এই যে যেটা কোর্স করতেছেন, ওকে ফাইন। এইটার মধ্যে যে ইউনাইটেড স্টেট আছে নিচে, আবার যান ওখানে, কন্ট্রোল চেপে ওয়ান দেন। এই যে এখানে ইউনাইটেড কাস্টমে চলে যান, ডেট বা ডেটে যান, ডেটে যান আগে। ডেটে দেখেন এই জায়গায় ইউনাইটেড স্টেট আছে, ইউনাইটেড স্টেটের মধ্যে প্রথমে আসে মাস। ইউনাইটেড স্টেট আছে তাই না? হ্যাঁ, হ্যাঁ, ইউনাইটেড স্টেট দিয়ে ওকে দেন। না না, এখানে ধরার কিচ্ছু দরকার নেই, আপনি ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করেন। হ্যাঁ, সিলেকশন করা স্যার। ওকে দেন। ওদিকে আবার সিলেক্ট করছেন। আচ্ছা, কন্ট্রোল চেপে ওয়ান দেন, কন্ট্রোল কোলন দেন, কন্ট্রোল কোলন। এটা মুছে ইয়ে দেন, এইটা জেনারেল করে দেন, এন্টার দেন। এটা আবার ধরেন, জেনারেল করে দেন, এখান থেকে, এই যে এখান থেকে জেনারেল। ওকে, এবার কন্ট্রোল চেপে কোলন দেন, এন্টার দেন। আগে মাস আগের দিন, পরে মাস, পরে ইয়ার দেখতে চাই, করেন ডে মান্থ ইয়ার। এখান থেকে ইউনাইটেড কি আছে, ইউনাইটেড স্টেটস। স্টেট, এই যার মধ্যে এবার ড্রপ ডাউনে যান। এই আরেকটা আছে ইউনাইটেড কিংডম, হ্যাঁ ওকে দেন। ইউনাইটেড কিংডমে আগে ডে আসে, পরে মাস আসে, তারপরে ইয়ার আসে ইউনাইটেড কিংডমে। ঠিক আছে, আবার আবার যান, ওইটাকে ধরে আবার ফরম্যাটে যান। এবার আবার ইউনাইটেড স্টেট বাদ দিয়ে ইউনাইটেড স্টেট দেন, এই ইউনাইটেড কিংডম বাদ দিয়ে ইউনাইটেড স্টেট, ওকে দেন। তাহলে ওই অনুসারে আগে কিন্তু মাস আসতো। ঠিক আছে, আপনি ওই যে ওই জায়গায় একটা রেফারেন্স ধরাই দিছেন, ইয়ার মান্থ ডে, এই জন্য ওই ফরম্যাটে হয়েছে। আচ্ছা, যদি আমি এটাকে প্রথমে মা আহ, মা 16 এরকম যদি দেখতে চাই, জুলাই 16, 2025 এইভাবে দেখতে চাই, তাহলে ফরম্যাটে চলে যান, হালকা করে ধরেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক, হালকা কন্ট্রোল ওয়ান দেন, নাম্বারে যান, এই যে নাম্বার, কাস্টমে যান, এই যে সব মুছে দেন। আপনি আগে দেখতে চান কি ডে, তাহলে ডি ডি দেন। একটা ডি দিলে 16 দেখায়, যদি 4-6 তারিখ হইতো আজকে তাহলে শুধু 6 দেখাইতো, দুইটা ডি দিলে 06 দেখাইতো। এই ডি ডি, তারপরে একটা স্পেস দেন, তারপরে এম দেন। এম হচ্ছে মান্থ, এম একটা এম দিলে 7 দেখাইছে, যেহেতু জুলাই, দুইটা এম দিলে 07 দেখাবে, যে দেখার দেখে নেন। আর তিনটা এম দিলে জুলাইয়ের 3 অক্ষর দেখাবে, আরেকটা দেন। আর চারটা এম দিলে পুরা জুলাই দেখাবে, ডের জায়গায় সেম। দুইটা ডি দিছেন, কত দেখাইছে 16, তিনটা ডি দেখাইলে আজকে কি বার, আজকে ওয়েন্সডে। দরকার নাই, দরকার নাই ওটা, আচ্ছা দেন, আরেকটা ডি দেন, ওয়েন্সডে, আরেকটা ডি দেন, পুরো ওয়েন্সডে দেখাবে। ঠিক আছে, তাহলে দুইটা ডি, ডি এম একই জিনিস, একইভাবে দেখায় আর কি। একই জিনিস মানে ডে দেখায়, মান দেখায়, তাহলে এই এম এম দেখান। এই আরেকটা এম দেন, আরেকটা এম দেন, আরেকটা এম দেন, একটা কমা দেন, যেমনে দেখাবেন সেমনি দেখাবে, বাস। একটা আরেকটা স্পেস দেন। এবার ওয়াই ওয়াই লেখেন, দুইটা ওয়াই, তিনটা ওয়াই, তিনটা ওয়াই, চারটা ওয়াই, একই জিনিস। একটা ব্র্যাকেট দেন, চারটা ডি, চারটা ডি দেন। একটা ব্র্যাকেটের আগে একটা স্পেস দেন, ব্র্যাকেট ক্লোজ করেন, এখানে ব্র্যাকেট ক্লোজ করে দেন। আর ওয়াইড পরে একটা স্পেস দেন, ওই ওয়েন্সডে আর 2025 একসাথে হয়ে গেছে, ওকে দেন। তাহলে ডেট যে কোনো ভাবে করতে পারেন। বুঝছেন ডেট? ছোট্ট স্ক্রিনে দেখা গেছে, যে দেখার দেখে নিছেন। ডেট নিয়ে কোশ্চেন আছে? না। মোবাইল নাম্বার এন্ট্রি করেন।
আপনার মোবাইল নাম্বার এন্ট্রি করেন, এন্টার দেন, জিরো কে শো করান। ওকে, এই যে টেক্সট ফরম্যাট করলে জিরো শো হয়। হ্যাঁ, এবার জিরো দেন আগে একটা। ঠিক আছে, তাহলে এই টেক্সট ফরম্যাট থাকলে জিরো হয়, আবার নাম্বার ফরম্যাট থাকলেও জিরো করতে পারেন। ঠিক আছে, এখন দেখেন এই টেক্সট ফর্ম করলে জিরো হয়েছে, নাম্বার দিলে কিন্তু আর জিরো থাকবে না। বাট আপনি যদি নাম্বারকেও জিরো আকারে দেখাইতে চান তাহলে কি করবেন? নাম্বার দিলে, ফরম্যাটে যায় 10টা ডিজিট দেখাই দিতে হ্যাঁ হবে। দেন, ফরম্যাটে যায় 10টা ডিজিট দেখায় দেন। কাস্টম, কাস্টমে যাইতে হবে, কাস্টম। ওই যে উপরে টাইপে শূন্য গুলোতে 10টা শূন্য দিতে হবে। 10টা কেন, 11টা দিতে হবে না? না, মোবাইল নাম্বারের ক্ষেত্রে 11টা, জি জি। পয়েন্ট উঠাই দিয়ে, পয়েন্ট উঠাই দিয়ে। পার্সেন্টেজটা উঠায় দেন। ওকে, যেহেতু আমার আপনারা যাদের সাথে কমিউনিকেট করেন ওনাদের স্টাফ আইডি নাই, বাট ওনাদের মোবাইল নাম্বারটা ইম্পর্টেন্ট, যার কারণে মোবাইল নাম্বারটা ঠিক মতো এন্ট্রি যেন হয় এটা খেয়াল রাখতে হবে। এবং এটা জিরো সহ হয়েছে। এই জায়গায় যদি কোনো কারণে এই জায়গায় যদি কোনো কারণে, এটা কিন্তু নাম্বার অবস্থায় আছে তাই না, এই জায়গায় যদি কোনো কারণে অ্যাপোস্টিফিট দিয়ে দেন তখন কিন্তু আবার টেক্সট হয়ে যাবে। এই যে এখানে যেমন টেক্সট লিখে এটা লিখছেন, এটার আগে যদি অ্যাপোস্টিফিট দিয়ে দেন তখন এটা নাম্বার থেকে টেক্সটে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, আর এই জায়গায় ভুল হইতে পারে, এখন যদি কেউ আরেকটা ডিজিট দিয়ে দেয়, আরেকটা ডিজিট দিয়ে দেয়, সেটাও নিবে। আরেকটা ডিজিট দিয়ে দেন, ভুল করেন নাম্বার টাইপ করতে যে একটা ডিজিট বেশি পড়ে যেতে পারে। দেখেন, এই যে ওই আগে জিরো আর দেখায় নাই, আবার একটা ডিজিট কম দেন, আরেকটা ডিজিট দেন, অর্থাৎ 11, 12, 13, 10টা ডিজিট সবই নিবে। তাহলে শুধু এটা দিলে হবে না, এবার মোবাইল নাম্বার যে 11 ডিজিট সেটাকে ভ্যালিডেট করে দিতে হবে। কিভাবে করবেন? এখন সব নিচ্ছে। এবার এবার তাহলে এটা মূল ফরম্যাট হচ্ছে, ফরম্যাটে চলে যান আবার, কন্ট্রোল 1, কাস্টম। মোবাইল নম্বরের আগে জিরো সবার জায়গায় আছে, তাহলে ডাবল কোটেশনে একটা জিরো লেখেন, এটা মুছে দেন, সব মুছে দেন, সব। যেটা কমন সব মোবাইল নম্বরের আগে জিরো আছে, তাহলে ডাবল কোটেশনে জিরো দিয়ে দেন। ডাবল কোটেশনে দিছে, এটা সরাসরি শো করবে। আর যে কোনো ভ্যালু দেখার জন্য জিরো দেন, আর একটা জিরো দেন, বাস শেষ। ডাবল কোটেশন জিরো, ডাবল কোটেশন শেষ, আর একটা জিরো। ওকে, যে আপনি যাই দিবেন এখন নিবে, বেশি দিলেও নিবে। ঠিক আছে, কম দিলেও নিবে, বেশি দিলেও নিবে, কম দিলেও নিবে, আগে জিরো শো করবে। আচ্ছা, কিন্তু আমি চাচ্ছি 11 ডিজিটের বেশি যেন না হয়, 11 ডিজিটের কমও যেন না হয়। এটাকে এখন ভ্যালিডেট করে দিতে হবে। আবার ধরেন একটা ধরলে এটাতে হবে, একাধিক সেলকে ধরলে একাধিক সেলে হবে। এবার ডাটা ট্যাবে চলে যান, ডাটা, ডাটা ভ্যালিডেশনে চলে যান, এই যে এখানে আছে, ড্রপ ডাউনে যান, এই যে এটাকে ধরেন, তার সাথে টাউট যত হইতে এসো নামতে পারে। এই যে ড্রপ ডাউনে আছে, হ্যাঁ ডাটা ভ্যালিডেশন। এরপর নিলাম না বইতে কেমন এর ক্লিক মধ্যে করে। টেক্সট লেন্থ সিলেক্ট করেন, টেক্সট লেন্থ, ওই যে লেন বাই করছিলেন যে ওইটার মতো, এই যে এখানে টেক্সট লেন, এনি ভ্যালু না, টেক্সট লেন দেন। এই যে টেক্সট লেন, মোবাইল নাম্বার টোটাল কয়টা? 11টা। এখানে ইকুয়াল টু সিলেক্ট করেন, বিটুইনের জায়গায়, নো, ইকুয়াল টু। একটা জিরো তো আপনি দিয়েই দিছেন, তাহলে বাকি রইলো কয়টা? 10টা, 10 লিখে দেন, বাস হয়ে গেছে। ওকে, তাহলে এখন আপনি চাইলেও মোবাইল নাম্বার ভুল করার কোনো সুযোগ নাই। বেশি চাইলে বেশি দেন, যাইতে দিবেন আপনারে, বলবে ভুল নাম্বার দিছ, ঠিক করে দাও, কোনো লাভ হবে না। আবার একটা কম দেন,
কম দেন, কোনো কারণে একটা মাঝখানে কম দিয়ে দিছেন মোবাইল নাম্বার, যাইতে দিবে না। ঠিক আছে, আপনি যদি জিরো সহ দেন, ওই যে একটা ডাবল কোটেশনে জিরো দিছেন ওটার সাথে অ্যাডজাস্ট করে দিবে। যদি জিরো না দেন, ও নিজে থেকে জিরো দিবে। ঠিক আছে, তাহলে এখন মোবাইল নাম্বার ভুল হওয়ার কোনো সুযোগ নাই। এবং আগে জিরো দেখাবে এবং নাম্বার ফরম্যাটে থাকবে। তাহলে কি করছেন, এই ফরম্যাটে যেয়ে ডাবল কোটেশনে দিয়ে জিরো শো করছেন সবার জন্য, আর আরেকটা জিরো দিয়ে দিচ্ছেন যে কোনো ভ্যালু নেওয়ার জন্য, আর ভ্যালিডেশনে যেয়ে টেক্সট লেন্থ সিলেক্ট করে 10 লিখে দিচ্ছেন। ঠিক আছে, যদি কেউ +88 দিতে চান, তাহলে এই জিরোর সাথে +088 লিখে দিবেন, ডাবল কোটেশনে যা দিবেন তাই শো করবে, সোজা কথা। আর টেক্সট লেন্থে যে ওটা দিয়ে দিবেন, তাহলে মোবাইল নাম্বার ভুল হওয়ার কোনো সুযোগ থাকবে না। বুঝতে পেরেছি? জি। কারো কোনো কোশ্চেন আছে? ওকে, থ্যাংক ইউ শহীদ সাইফুল ইসলাম ভাই, ওকে সুন্দর করে দেখাইছেন। আচ্ছা, তাহলে আমরা এই যতটুকু আজকে করেছি, আমাদের এটা কন্টিনিউয়াস সেশন, বেসিক পার্টটা করেছি, বাট এর থেকে কঠিন কোনো সেশন আগামীতে আর হওয়ার কোনো সুযোগ নাই। সবচেয়ে কঠিন সেশন আজকে হয়ে গেল। ঠিক আছে, অর্থাৎ ডাটা টাইপ গুলি চিনা, নাম্বার, টেক্সট, আর একটা হচ্ছে ফর্মুলা, আর রেফারেন্সিং চিনা, রিলেটিভ অ্যাবসলিউট একটা পার্ট বাকি আছে, মিক্স সেল রেফারেন্স। ওইটা আরো ইম্পর্টেন্ট, এবং ওটা একটু এইগুলা থেকে একটু ডিফারেন্ট। এই পার্টটা হইলে সবচেয়ে কঠিন বলে ফেলতাম অবশ্য। তো এই দুইটা জিনিস ভুলেন না, এবং রিলেটিভ থেকে অ্যাবসলিউট কিভাবে করেন এটা জানেন, এটা ভুল যেন না হয়। যদি কেউ এখনো ক্লিয়ার না হন, এই আগামী সেশনের আগে অবশ্যই করে নিয়েন, কারণ ওইটা পারতেছেন, এইটাই শুধু আজকে চাওয়া ছিল। বাকি যেগুলো আছে পারলে ভালো, না পারলেও ওটা কভার করে ফেলতে পারবেন প্রয়োজনে। তাহলে আমরা ডাটা টাইপটা জানলাম, রেফারেন্সিং জানলাম, আর কিছু বেসিক ফাংশন, সাম, এভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম, কাউন্টে, র্যাঙ্ক, অ্যাচিভমেন্ট, কন্ট্রিবিউশন, গ্রোথ, ইফ এরর, ডেট, মোবাইল নাম্বারের কিছু ফরম্যাট, এই জিনিসগুলি দেখলাম। আর সাথে আরো কিছু হয়তো বা ওই জায়গায় ভিতরে আরো কিছু জিনিস এটার সাথে 11 জিনিস হয়তো বা দেখছি, অ্যাডজাস্ট, নন অ্যাডজাস্ট, সিলেকশন। তো এটা ছিল বেসিক পার্ট, এটার আরো কিছু পার্ট আছে, ওটা আমরা আগামী সেশনে দেখব। এবং আগামী সেশনে এটার সাথে সাথে আপনাদের এটা যতটুকু করছে ওটা তো দেখবেন, এই এক্সেল প্র্যাকটিস ফেলে আরো কিছু প্র্যাকটিসের জিনিস আছে, কন্টেন্ট, ওগুলাকে একটু ধরে ধরে ট্রাই করেন। আগামী সেশনে ওখান থেকে আমরা আবার কন্টিনিউ করব। এটারও কিছু অংশ রিভিউ হইতে পারে যদি আপনাদের রিকোয়ারমেন্ট থাকে। এবং আপনারা কন্টিনিউ যে কাজগুলি করছেন, ওটার মধ্যে কার কি সমস্যা সেটাও আপনারা নোট ডাউন করে রাখেন, সেইটার উপরও আগামী সেশনে ফোকাস হবে, এবং ওইটাও আমরা সলভ করব। এবং এবং সাথে সাথে যার যে ইস্যু থাকে, ঠিক আছে, আজকে যেমন একটা ইস্যু পাইছি, 17 ডিজিট দিলে ওটা শো করে না, ওনাকে ওইটা আগামী সেশনে সলভ হবে। এবং এটা মাহমুদুল হাসান ভাই উনি দিয়েছেন, ওনাকে আমি এখন দেখাইতে পারি নাই, এটাকে আমি মেইলে ওনাকে পাঠাই দিব একটু পরেই, করে এবং কিভাবে করছে। এবং আপনাদেরও যদি কোনো ইনস্ট্যান্ট কোনো ইস্যু থাকে আগামী সেশনের আগে, ওই আমার মেইলে মোবাইল নাম্বার আছে, ওভার ফোনে, অথবা প্র্যাকটিস ফাইলটা বা ফাইলটা শেয়ার করে করে শেয়ার করেন, ওইটা ইনশাল্লাহ যে কোনো প্রবলেম সলভ করে দিব বা হয়ে যাবে ইনশাল্লাহ। তো ওই ক্ষেত্রে এই কমিউনিকেট করেন, তাহলে যার যে ইস্যু সেটা শেয়ার করবেন সেশনের বাইরে, মোবাইল নম্বর বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা যে কোনো মেইলের কমিউনিকেশন মাধ্যমে। আর আগামী সেশনের জন্য আজকে সেশনের কন্টেন্টটা ডেফিনেটলি একটু রিভিউ করবেন, গো থ্রু করবেন, সাথে আরো কিছু কন্টেন্ট আছে, একটু দেখতে চাইলে দেখেন। আর নিজের যেই প্রবলেমগুলো আছে সেটা নোট ডাউন করেন, সেশনের মধ্যে ওগুলো সলভ করার চেষ্টা করুন। ওকে, যে লিঙ্কটা দিয়েছিলাম ওইটা আবার দিলাম, ওইটা একটু ক্লিক করেন, ক্লিক করে ওই যে প্রি অ্যাসেসমেন্টের জন্য যেই 10টা এমসিকিউ দিয়েছেন, ওই 10টা এমসিকিউতে আবার একটু হিট করেন। ওখানে আমরা অ্যান্সার গুলি দেখেছি, এবং ওইটা প্র্যাকটিক্যালও কিছু জিনিস দেখেছি, কিছু না, মোটামুটি প্রায় জিনিসই দেখছি। ওগুলা যেন এখন আমি ক্লিয়ার করতে পারি, ওইটা একটু অ্যাপ্লাই করেন। ওকে, সবাই ওই 5 মিনিটের মধ্যে সবাই সাবমিট করে দেন। এটা সাবমিটের পরে আপনাদের ফিডব্যাকের একটা, এসিআই ডিজিটাল লার্নিং থেকে রানা উনি একটা ফিডব্যাকের লিঙ্ক দিছে, এটা এটা দেওয়ার পরে ওইটা দিয়েন। আগে এই কুইজটাই অ্যাটেন্ড করেন, পরে ওই ফিডব্যাকে দিবেন। ওকে, সবাই আবার ক্লিক করেন।
আপনাদের চ্যাট বক্সে পোস্ট এভালুয়েশন আর একটা টেস্টের একটা লিঙ্ক দেওয়া হয়েছে, তো এখানে প্রবেশ করে আপনারা এখানে কিছু আগের মতো 10টা কোয়েশ্চেন আছে, এগুলো সবাই ফিল আপ করে দিবেন। তো আগে যে কোয়েশ্চেন গুলো ছিল এখনো সেম কোয়েশ্চেন, জাস্ট এটা আগে একটা এভালুয়েশন ছিল এবং ট্রেনিং সেশনের পরে আপনি কি কি শিখতে পেরেছেন বা আপনার কতটুকু ইমপ্রুভ হয়েছে সেটার একটা অবলোকন আছে। রাইট। আব্দুল্লাহ ফয়সাল দিয়েছেন, তুহিন হাসান দিয়েছেন, মাহমুদুল হাসান দিয়েছেন। মাহমুদুল হাসান আগে 8-এ 8, 10-এ 8 পেয়েছিল, এখন 10-এ 10 পেয়েছে। ওকে, গুড, কংগ্রেচুলেশন। মাহমুদুল হাসান দুইবার দুইবার আরেকজন, আচ্ছা মাহমুদ হাসান আরেকজন আছে, মাহমুদুল হাসানও আছে, মাহমুদ হাসানও আছে। আচ্ছা, ওকে, গুড। দোনোর জন্য 10 of 10 পেয়েছেন, কংগ্রেচুলেশন। তুহিন 8 পেয়েছেন, আব্দুল্লাহ ফয়সাল 9 পেয়েছেন। আচ্ছা, নুরুজ্জামান তালুকদার 10-এ 10 পেয়েছেন। সাইয়েদ মোহাম্মদ সাইফুল ইসলাম 10 পেয়েছেন। ওকে, গুড। এই তো, বাকিরা দিয়ে দিয়ে দেন। ওকে, শেয়ার কর, ইয়া, যে বাকিরা দিয়ে দেন এখানে, যে কয়জন দিয়েছেন: আব্দুল্লাহ ফয়সাল, তুহিন, মাহমুদুল হাসান, মাহমুদ হাসান, নুরুজ্জামান তালুকদার, যারা যারা দিয়েছেন স্ক্রিনে দেখা যাচ্ছে। সানোয়ার হোসেন আর একটু ভালো করে দেখেন নেক্সট টাইম। মুক্তাদুল ইসলাম 6, আবুল হায়েদ, সাইদুর রহমান, আরিফুজ্জামান আর একটু একটু সিনসিয়ার হয়েন, আগামী সেশনে যেন ভালো করে করা যায় ওটা খেয়াল রেখেন। ওকে, এই যে নেক্সট ইভালুয়েশনের স্কোরগুলি যে আপনাদের 9, 8, 8, 10, 10, 10, 9, 9, 5, 2, 6, 6, ওকে, দিয়েছেন হচ্ছে 3, 6, 9, 10, 11, 12, 13। 13 জন পার্টিসিপেন্ট আছেন হচ্ছে, কয়জন? 13 জন, আরো 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 7 জন আছেন। 7 জন সাবমিট করে দেন। ওকে, যারা সাবমিট করেছেন ফিডব্যাকটা একটু কাইন্ডলি দিয়ে দেন। ফিডব্যাক দেওয়ার পরে রানা, ওনাদের জন্য আর কোনো ইনফরমেশন আছে? আপাতত আপনাদের এখানে আরেকটা ফিডব্যাক লিংক দেওয়া হচ্ছে বলছে, তো ফিডব্যাক লিংকে আপনারা প্রবেশ করে যার যার মতামত আপনি এই ট্রেনিং সেশন থেকে কি শিখতে পেরেছেন, তো এখানে 1, 2, 3, 4, 5টা অপশন আছে, যে কোনো অপশন আপনি ফিল আপ করতে পারেন। আর আমি ধন্যবাদ জানাচ্ছি শাহাদাত ভাইকে আজকে এমএস এক্সেল ফান্ডামেন্টালের প্রত্যেকটি বেসিক স্টেজ সুন্দরভাবে উপস্থাপন করার জন্য, এবং সমস্ত পার্টিসিপেন্টদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আজকে ট্রেনিং সেশনে উপস্থিত হওয়ার জন্য। আহ দেখা হবে অন্য কোনো সেশনে আবার এক্সেলের পরবর্তী কোনো স্টেপ নিয়ে। তো আপনারা দাওয়া দিতে হবে। ফিডব্যাক লিঙ্কটা ফিল আপ করে দিয়ে নিতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। আর তাহলে আপনার ফিডব্যাক সাবমিট করে লিভ নিয়ে নিতে পারেন। জি, থ্যাংক ইউ সবাইকে। ওকে নেক্সট। স্যার। জি, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, অ্যাটেন্ডেন্স তো নিয়েছেন তাই না সবাই? এই অ্যাটেন্ডেন্স কিভাবে নিয়েছেন রান্না? আপনি যে আপনারা তো দেখলাম অ্যাটেন্ডেন্স ফর্মে নেন। অ্যাটেন্ডেন্স স্ক্রিনে ফর্ম তো দেন পিছনে নাই, আপনি স্ক্রিন। স্ক্রিন থেকে অ্যাটেন্ডেন্স নিয়ে হ্যাঁ হ্যাঁ, নিচ্ছেন তাই না? জি জি, স্ক্রিনশট ওকে, নিয়েছি। ঠিক আছে। জি, যারা ফিডব্যাক দিয়েছেন আপনারা লিভ নিতে পারেন। থ্যাংক ইউ।
তবে আগের ট্রেনের চাইতে এটা বেশি ভালো, অনেক বেশি ভালো। হুম, অনেক বেশি ভালো। আগে যেটা ছিল ওইটার চাইতে এটা আরো বেশি। আবার এমন ভাবে দিয়েছে ডাটাগুলো, মনে করেন নিজে প্র্যাকটিস করতে